উম, দাঁড়াও, এবার আমাকে দাঁড়াও। তো কি হচ্ছে? ওয়েট এ সেকেন্ড, এটা তো লাইভ তো শুরু হলো, কি হলো ব্যাপারটা? হ্যাঁ, লাইভ দেখাচ্ছে কিন্তু আমার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, একটা কোনো একটা সমস্যা হচ্ছে এখানে, 1 মিনিট দাঁড়াও। না, পেজটাতে এখন এখনো লাইভ আসেনি, সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও, একটা সমস্যাটা কি হলো বুঝতে পারছি না তো। অনেক সময় একটু কয়েক সেকেন্ড লাগে নবনীল, একটু ওয়েট করে যেতে পারিস। তো আচ্ছা, আমার উইন্ডোজে দেখাচ্ছে লাইভ শুরু হয়ে হ্যাঁ গেছে। আমার উইন্ডোজেও তাই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু এখানে আসছে না। আমি সেটা না, শুরু হয়ে গেছে, কিন্তু আমি তোর লাইভ, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেখলাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, এসে গেছে এসে গেছে এসে গেছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় ওয়েবিনারের আজকে আয়োজন করেছি আনন্দ গ্রুপ অফ কন্টেম্পোরারি স্টাডিজের। আপনারা অনেকেই জানেন আজকের বিষয় রিথিঙ্কিং নবারুণ গ্লোবালি, এবং আজকের বক্তা 3জন, ডক্টর সম্রাট সেনগুপ্ত, ডক্টর অর্ক চট্টোপাধ্যায় এবং ডক্টর সৌরিত ভট্টাচার্য। ডক্টর সৌরিত ভট্টাচার্য উনি ইংরেজিতে বলবেন, এবং ডক্টর সম্রাট সেনগুপ্ত এবং ডক্টর অর্ক চট্টোপাধ্যায় ওরা বাংলাতে বলবেন, এবং কি বিষয় ওনারা বলবেন সেগুলো আমরা আগে বিস্তারিত লিখেই দিয়েছি আমাদের পেজে, এবং আজও লিখেছি, আপনারা অনেকেই জানেন সেটা। তো আর একটা লাইভ শুরু হওয়ার আগে আর একটা কথা আমরা বলবো, যে এরপর আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন হবে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন ইংরেজি এবং বাংলাতে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু এটুকু বলার যে প্রশ্ন উত্তর পর্বটা একেবারে শেষে হবে, এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখে রাখবেন, যার উদ্দেশ্যে প্রশ্ন, সেই অনুযায়ী আপনারা এই কমেন্ট সেকশন বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন, কিন্তু সকলের বক্তব্যের শেষে। তো আমি আর খুব বেশি দেরি করব না, আমি সরাসরি ডক্টর সম্রাট সেনগুপ্তের কাছে চলে যাচ্ছি। ডক্টর সম্রাট সেনগুপ্ত সম্মিলনী মহাবিদ্যালয়ের অধ্যাপক, ইংরেজি সাহিত্যের অধ্যাপক, এবং এই যে বইটা আমি একবার দেখাতে চাই, সেই বইটা, এই যে বইটা নবারুণ ভট্টাচার্য, এস্থেটিক্স অ্যান্ড পলিটিক্স ইন আ ওয়ার্ল্ড আফটার এথিক্স, এই বইটাও এরা 3জনই সম্পাদনা করেছেন। সম্প্রতি বেরিয়েছে, সেটা প্রকাশিত হয়েছে ব্লুমসবেরি লন্ডন থেকে। আমি সংগ্রহ করেছি বইটা, আপনাদের সকলকে অনুরোধ করব এই বইটার সংগ্রহ করবার জন্য, এবং এটা এখন amazon.in-এ পাওয়া যাচ্ছে। এরা 3জনই এর সম্পাদনা করেছেন। এখানে নবারুণ ভট্টাচার্যের বেশ কিছু কবিতার, গল্পের ইংরেজি অনুবাদ রয়েছে, আরো অনেকে করেছেন, এরা 3জন তো করেইছেন। এছাড়া ক্রিটিক্যাল এসেজের একটা সেকশন রয়েছে, এবং আমি তাদেরকে অনুরোধ করবো, ওদের বলা হয়ে গেলে, ওদের যদি সময় থাকে এই বইটার নিয়ে যদি ওরা কিছু বলেন, সেটা ওদের মতন করে। আর আমি বেশি কথা বাড়াবো না, আমি সম্রাটদার কাছে চলে যাচ্ছি। সম্রাটদা। ধন্যবাদ নবনীল, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আর কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বক্তব্যের শিরোনাম তো আশা করি দেখেছেন অনেকেই, যে নবারুণের চিন্তায় অমানুষ। কথাগুলো যেগুলো বলবো সেগুলো খুব সাধারণ কথা, হয়তো অপরিচিত বা নতুন কথা কিছু নয়, তাও গুছিয়ে বলার চেষ্টা করব। আপনারা অনেকেই, বিশেষ করে বাংলায় যেহেতু বলছি, আশা করি অনেকেই এখানে নবারুণের পাঠক, নবারুণ পড়েছেন ফুটিয়ে। তো যে কথাটা বলার, আমাদের বইয়ের কথা আমি আলাদা করে হয়তো বলবো না, কিন্তু আমার বক্তব্যের মধ্যে পুরোটা জুড়েই শুধু আমার নিজের নবারুণ চিন্তা বা নবারুণ পাঠ নয়, বইটার কথাও নানাভাবে চলে আসবে। যেমন আমি বইটার যে টাইটেল বা শিরোনাম, সেটা বলবো, নবারুণ ভট্টাচার্য, এস্থেটিক্স এন্ড পলিটিক্স ইন আ ওয়ার্ল্ড আফটার এথিক্স। এই যে এস্থেটিক্স এন্ড পলিটিক্স ইন দ্য ওয়ার্ল্ড আফটার এথিক্স, এই জায়গাটা, এই শিরোনামটা আমার আজকের আলোচনাতে আমি নিয়ে আসবো।
এবং কিভাবে অমানুষ বা অমানুষ চিন্তা, অমানসিক নয়, অমানুষ চিন্তা, এবং সেই অমানুষ চিন্তা একরকম ভাবে অমানসিকতাকে কিভাবে পর্যদস্ত করতে পারে, তথাকথিত অমানসিকতাকে অমানুষ দিয়ে প্রশ্ন করা এবং পুনর্ভাবনায় জারিত করা, তার একটা চেষ্টা আমি করব। এবং এখানে এস্থেটিক্স এর যে ফাংশনটা, সেটা প্রথমেই বলে দিই, যেহেতু জিনিসটা এলোমেলো যাতে না হয়ে যায়, কতগুলো আমি পয়েন্ট ভেবে রেখেছি, সেগুলো ধরে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এস্থেটিক্স বলতে, নন্দন তত্ত্ব বলতে, আমরা নান্দনিক ও নন্দনতাত্ত্বিক বললেই একটা সৌন্দর্য শাস্ত্র, সুষমা সৌন্দর্য, এই ধারণাগুলো আমাদের কাছে চলে আসে। এখানে এস্থেটিক্স শব্দের একটা বিশেষ ফাংশন রয়েছে। সেই ফাংশনটা হচ্ছে যে জিনিসটাকে আমরা আমাদের যুক্তিগ্রাহ্য ভাষায় এবং ব্যাকরণে ব্যক্ত করতে পারি না পুরোপুরি, যে জিনিসটা অব্যক্ত, সেই অব্যক্তকে নিয়ে আসা আমাদের ভাবনার মধ্যে, তার একটা প্রকরণ হচ্ছে এস্থেটিক। তার কারণ হচ্ছে যে কোনো এস্থেটিক চিন্তাতেই আমরা আসলে সেটাই করে থাকি একদম, যে জিনিসটা আসলে মানে ভাবা যায় কিন্তু পুরোটা বোঝা যায় না, বা ভাবা গেলেও পুরোটা একদম বৈজ্ঞানিক যে ভাষা বা যুক্তিবোধের যে ভাষা, সেই ভাষায় পুরোটা ব্যাখ্যা করে দেওয়া যায় না, সেই ধরনের জিনিসকেই আমরা মূলত নন্দনতাত্ত্বিক বলে থাকি আগে থেকেই। যদি যেটা যেমন খুব সুন্দর কোনো জিনিস, খুব সুখকর কোনো অভিজ্ঞতা, অপরূপ কোনো ভাবনা, যেটাকে প্রত্যেক দিনের কথা বলার ভাষায় বাইরে গিয়ে আমরা প্রকাশ করি, যা আমাদের অন্তরে একরকম অনুরণন তোলে, আমাদের ভাবায়, চিন্তা করে। ভাবা শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। থিঙ্কিং, এবং থিঙ্কিং শব্দটাকে দার্শনিক হাইডিগারের অনুসরণে আমি পজিট করছি একরকম ভাবে ফিলোসফিয়া বা লাভ ফর নলেজ, জ্ঞান, যেখানে জ্ঞানকে মনে করা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস যেটাকে চেষ্টা করলে পাওয়া যায় বা বোঝা যায়। এই বোঝার যে বোঝা, হ্যাঁ, এই যে বোঝার যে বোঝা আমরা কাঁধে চাপিয়ে রেখেছি, যে আমরা অনেক কিছু বুঝে ফেলেছি, এবং এই বুঝে ফেলার যে ভাবনা, তার মধ্যে যে এক ধরনের এলিয়েনেশন আছে, যে জিনিসগুলোকে আমরা বুঝে ফেলিনি বা বুঝতে পারিনি, তাকে আমার ভাবনার বাইরে বের করে দেওয়া দরকার হলে, বা তাকে জোর করে আমার বোঝার মধ্যে নিয়ে আসা, এই যে এই জায়গাটাকে প্রশ্ন করাটাই এক ধরনের এথিক্যাল অ্যাক্ট। আমি প্রথমেই এই কথাগুলো বলে দিয়ে আমার বক্তব্য শুরু করছি, যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। নবারুণের মূল যে কৃতিত্ব, বা যে জন্য নাবারুণ আমাকে প্রবলভাবে আকর্ষিত করে, সেটা হচ্ছে তার এই এস্থেটিক চিন্তা, তার এই নন্দনতাত্ত্বিক ভাবনা। এবং এই নন্দনতাত্ত্বিক ভাবনাটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের চিন্তায় যে ডিকোটিগুলো আছে, যে বাইনারিগুলো আছে, যেমন কয়েকটা বাইনারি আমি বলি, হিউম্যান, নন হিউম্যান। অমানুষ শব্দটা ব্যবহার করছি হাইফেন দিয়ে, অমানুষ, মানুষ, অমানুষ। হ্যাঁ, সেখানে অমানুষের মধ্যে কিন্তু মানুষটা রয়ে যাচ্ছে, মানুষ যে চলে যাচ্ছে তা না, এটা এক ধরনের মানুষের নেগেশন, না মানুষ, অমানুষ। এই নন হিউম্যান বা এ হিউম্যান, নট হিউম্যান, যেটা, সেইটাকে মানুষ বা হিউম্যানের বিপরীতে আমরা পজিট করি, যাতে আমরা মানুষ কি সেটা স্পষ্টভাবে বুঝতে পারি। ঠিক সেরকম ভাবে ডেড এবং লিভিং, কোনটা মৃত কোনটা জীবিত, মানে জীবিতও যে আসলে যে কোনো সময় মারা যেতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে জীবিতের অবস্থা, যেমন একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারা যায়, হ্যাঁ, বা ধরুন আমি যুদ্ধক্ষেত্রে গেছি, আমার যে শত্রুপক্ষ, তাকে যদি আমি ভাবি, তাহলে শত্রুপক্ষ আমার কাছে হচ্ছে হননযোগ্য, সে আমার কাছে একটা জীবিত মানুষ, কিন্তু সে যে কোনো সময় মারাও যেতে পারে। হ্যাঁ, আমার কাছে একটা ডেড বডির যতটা গুরুত্ব, ওই মানুষটারও ততটা গুরুত্ব, তাই তাকে মারতে আমার দুবার হাত কাঁপছে। নবরুণদার একটা খুব সুন্দর গল্প আছে, হ্যাঁ, চাপড় মারলেই, আমি বলছি নামটাই, চাপড় মারলেই সে ঘুম থেকে জেগে উঠে। এটা নিয়ে আলোচনাও রয়েছে আমার লেখাটা এই বইতে। হ্যাঁ, তো সেখানে একজন ইরাকি
সোলজার, সে সবে মারা গেছে। ঠিক আমরা যেমন উইলফ্রেড আওয়েনের কবিতাগুলো পড়তাম, সেরকম একটি মৃত মানুষ সদ্য মারা গেছে, মনে হচ্ছে চাপড় মারলেই সে এক্ষুনি ঘুম থেকে জেগে। তো একটা জীবিত এবং মৃতর বাইনারি, সেটা যেন একদম একরকমের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ভাবনাগুলো, এবং তারপরে আসছে কোনটা হচ্ছে ম্যাটার, কোনটা ম্যাটার মানে শুধু ম্যাটার নয়, যেটা ম্যাটার করে। আমি যেটাকে ম্যাটার বলে থিংটা ম্যাটার হয়ে ওঠে তখনই, থিং এবং ম্যাটার দুটো ইংরেজি শব্দ, বস্তু ইয়ে করতে। হ্যাঁ, কোন বস্তুটা আসলে বস্তু রূপ পায়, কোন জিনিসটা, কোন বস্তু জিনিসটাকে শুধু জিনিস নয়, আমরা একটা বস্তু বা বাস্তবিক একটা বস্তু যেটাকে আমরা ডিফাইন করতে পারি, বুঝতে পারি, সেইভাবে ভাবি, আর কোনটাকে ভাবি না। এবং ম্যাটার শব্দটা ইংরেজিতে খুব মজার, কেননা ম্যাটার শব্দটাতে যেমন আমি বস্তু বোঝাই, সেরকম ম্যাটার বলতে আমরা গুরুত্বপূর্ণ জিনিস, হোয়াট ম্যাটার্স টু ইউ, কোনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। ম্যাটার শব্দটার মধ্যে গুরুত্বপূর্ণ ভাবনা, গুরুত্বপূর্ণতার ভাবনাও আছে, যে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ নয়। তো তাছাড়া আছে সাবজেক্ট অবজেক্ট, বিষয় এবং বিষয়ী, বস্তু এবং চেতনা, তার যে দিকটি, এই দিকটিটাকে নিয়ে অনেকেই ভেবেছেন। প্রাচীনকালে ভারতীয় দার্শনিকরাও ভেবেছেন একরকম ভাবে, যে বস্তু জগতের সঙ্গে চেতনার কি সম্পর্ক, সে দুটো আলাদা নাকি সে দুটো এক। আর অবশ্যই পাশ্চাত্য দর্শনেও সেটাকে নানাভাবে ভাবা, এবং এই ভাবাগুলো সবসময় একটা জিনিসকে বাইরে রেখে, যে আমাকে কোনটা বস্তু বুঝতে গেলে কোনটা বস্তু নয় সেটাকে বার করতে হবে। বস্তু বস্তু নয়, বা বিষয় যেটা যে বিষয় নয় সে হচ্ছে বস্তু। এইভাবে বাইনারিতে আমি ভাগ করছি, এবং এই বাইনারি গুলোকে প্রশ্ন করার একটা বড় সম্ভাবনা আমরা নবারুণ বাবুর লেখায়, নবারুণদার লেখায় দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমার মূল কন্টেনশন, যেখান থেকে আমি অমানুষকে চিন্তা করছি। আপনারা জানেন নবারুণের অনেক লেখাতেই আমরা অমানুষ না মানুষের রেফারেন্স পেয়েছি, উল্লেখ পেয়েছি। কিরকম, যেমন লুব্ধক গল্পটা হচ্ছে কুকুরদের নিয়ে গল্প, কুকুরদের জগতের গল্প, হয়তো কুকুরদের জন্য গল্প, আমরা মানুষ হিসেবে ভুল করে পড়ে ফেলি। আমি মজা করে বললাম, কেননা এই মানুষ আর নমানুষের যে দিকটি, সেটাকে নবারুণ যে নানাভাবে প্রশ্ন করেছেন নবারুণদা, তার একটা উপায় হচ্ছে মানুষ এবং জন্তু। মানুষ একটা জন্তু অবশ্যই, ম্যান ইজ এ বায়োলজিক্যাল অ্যানিমেল, কিন্তু মানুষ তো নিজের মানবিকতাকে সিকিউর করতে গিয়ে জন্তুকে সবসময় বাদ দিতে চায় তার চিন্তা। তো একটা টেকনিক হচ্ছে সেই বাদ দেওয়ার টেকনিক হচ্ছে যে মানুষকে জন্তু না হিসেবে দেখিয়ে জন্তুকে না মানুষ হিসেবে দেখা, এবং জন্তুকে আমি যে মুহূর্তে না মানুষ মনে করছি, সেখানে জন্তুর যে জন্তুত্ব সেটাকে আমি অস্বীকারও করছি একই সঙ্গে। এইটা একটা উপায়, এবং এই উপায়টা আমরা যে গল্পগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, অনেক গল্পেতেই আছে। যেমন একটি লোক ও একটি কুকুর বলে একটা গল্প আছে, সেখানে আপনারা পাবেন। হ্যাঁ, এটা বোধহয়, হ্যাঁ, এটা মহাজানের আয়না বইটাতে আছে। তারপরে আপনারা পাবেন হচ্ছে লুব্ধকে তো পাবেন, সেখানে সব চরিত্রগুলোই হচ্ছে কুকুর মূলত, এবং তার সঙ্গে বিড়াল এবং অন্যান্য পশুও আমরা দেখতে চলে আসি। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে, অন্যান্য যে জন্তু বা অমানুষ ভাবনা, তার থেকে নবারুণদার ভাবনাটা যেখানে আলাদা হয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে যেটা আমি এক্ষুনি বললাম, এটা যেন জন্তুদের নিয়ে, জন্তুদের জন্য একটা গল্প, এমন জন্তুদের দুনিয়া, এটা আমাদের কাছে হঠাৎ করে উন্মোচিত হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে সেটা শুধু আমরা সাধারণত জন্তু ফেবল গল্পে কি জন্তুর ব্যবহার কি মানব সভ্যতা, যে মানুষের গল্পটাকেই আসলে জন্তুর মধ্যে দিয়ে আমরা বলছি, তাই তো? সাধারণত জন্তুর গল্পটা আসলে মানুষেরই গল্প, যে জন্তুকে নিয়ে যে গল্পগুলো পড়ি, বিশেষ করে যে জন্তুগুলো যখন কথা বলে, হাঁটে, চলে, সেটা আসলে মানুষেরই গল্প হয়ে ওঠে। কিন্তু নবারুণদা যেভাবে লিখছেন, তাতে জন্তু কিন্তু জন্তুরই গল্প। শুধু তাই নয়, আমি দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে যে বস্তুকে ভাবার দুটো আঙ্গিক। একটা হচ্ছে আমি মানুষ এবং বস্তুর এই দিকটিটাকে প্রশ্ন করতে গিয়ে আমি কি মানুষকে অন্য সব বস্তুর মতোই একটা বস্তু করে ভাবতে পারি, এটা একটা প্রশ্ন।
যেমন একটি লোক ও একটি কুকুর গল্পটা যদি আমরা দেখি, সেখানে দেখব যে একটি লোক, বৃদ্ধ লোক, সে একটি ঘরে ভিখিরি, হ্যাঁ, না খেতে পেয়ে কাঠের মতো মরে পড়ে রয়েছে, এবং ভেতরে একটা কুকুর এবং একটা বন্যার বানের জল ঢুকে ঘরটা ভেসে যাচ্ছে, এবং কুকুরটি এবং মানুষটির একমাত্র বন্ধু সম্ভবত কুকুরটি ছিল, দুজনে একসাথে সেই জলের করে ভেসে যাচ্ছে। এখানে কিন্তু মানুষ আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান আর থাকছে না। হ্যাঁ, আর একটা হতে পারে যে মানুষ আর বস্তুর সম্পর্ক কি। হ্যাঁ, মানুষ আর বস্তু বা নন হিউম্যান, অমানুষের যে সম্পর্ক, নমানুষ, এখানে কিন্তু না মানুষ যে জন্তু, নবারুণের চিন্তা অনেক সময় সে একটা বস্তুর সমতুল্য হয়ে যাচ্ছে। বস্তু মানে কি, যে বস্তুটা হচ্ছে শুধুই ব্যবহারের যোগ্য। যদি আমরা নবারুণের টোটাল চিন্তা দেখি, তাহলে দেখব যে উনি একরকম ভাবে পুঁজিবাদকে প্রশ্ন করছেন, কিন্তু ওনার পুঁজিবাদকে প্রশ্ন করার যে টেকনিক, সেটা তদানীন্তন মার্ক্সবাদী ঘরানার মতো নয়। কেন মার্ক্সবাদী ঘরানার মতো নয়? তার কারণ হচ্ছে তদানীন্তন মার্ক্সবাদী ঘরানাতে পুঁজিবাদকে প্রশ্ন করতে গিয়ে একটা নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট অল্টারনেটিভ যে মতাদর্শ, বিকল্প মতাদর্শের কথা বলা। এখানে যেন বিকল্প মতাদর্শ নয়, গোটা মতাদর্শ, চিন্তা, দর্শনের ধারণা যেটা মানব কেন্দ্রিক, তাকে এবং যেখানে ক্রমাগত মানুষ কি, মানুষের চেতনা কি, সেটাকে ডিফাইন করা, এবং মানুষের চেতনার নিরিখে গোটা দুনিয়া, গোটা পৃথিবীকে, হ্যাঁ, কল্পনা করার যে যে জায়গা, যে একটা প্রবণতা, সেইটাকে উনি প্রশ্ন করছেন। কেননা আজকের যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদ হচ্ছে সেই বৃহত্তর চিন্তারই অঙ্গ। বেলেমি ফোস্টার বলে একজন আছেন, উনি এনভায়রনমেন্টাল মার্কসিজম নিয়ে কাজ করেছেন। ওনার চিন্তাতে উনি মার্ক্সের কিছু কিছু নোট বই থেকে উদ্ধার করে, এবং ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট এবং ক্যাপিটালের কিছু অংশ থেকে উদ্ধার করে উনি একটা কনসেপ্ট তৈরি করেছেন, যে কনসেপ্টের কথা আমাদের মার্ক্সেই রয়েছে, সেটা হচ্ছে মেটাবলিক রিফট। মেটাবলিক রিফটের কনসেপ্টে সেখানে মানুষ আর মানুষের মানুষ যে প্রথম যে এলিয়েনেশন তৈরি করে, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে সে ব্যবহারযোগ্য, প্রকৃতির যে বস্তু জগৎ তার আশেপাশে, সে বস্তু জগৎ থেকে নিজেকে পৃথক করে বস্তু জগৎকে তার ব্যবহারের জিনিস, হ্যাঁ, হিসেবে ব্যাখ্যা করে। হ্যাঁ, তো এইটা যেন মানব সমাজেরই যে মেটাবলিক অ্যাক্টিভিটি, পাচন প্রক্রিয়া, তারই যেন একটা অংশ হচ্ছে বাকি গোটা দুনিয়া। এই ভাবনারই কিন্তু একটা উত্তরসূরি আজকের পুঁজিবাদ। তো এটা একটা প্রাথমিক এলিয়েনেশনের জায়গা তৈরি করে। তো এই এলিয়েনেশনটাকে কোথাও, কেননা একটা জিনিস মনে রাখতে হবে, এই বইটা করার উদ্দেশ্যে এরকম যে একটা বই করলাম, তার কারণ আমাদের মনে হয়েছিল যে নবারুণ বাবুর যে চিন্তা, সেটার একটা কসমিক স্কেল, সেটা একটা মহাজাগতিক স্কেলে কাজ করছে। এবং অদ্ভুত ব্যাপার, এই স্কেলটা এমনই যে আমরা যে লোকাল, গ্লোবাল, কসমিক, এই যে ভেদগুলো করি, সেই ভেদগুলোকে যেন পেরিয়ে যাচ্ছে। যেমন সৌরিত তার লেখায় এই বইটা আলোচনা করেছেন, আমার লেখাতেও কিছুটা নিউক্লিয়ার উইন্টার বলে একটা বই। সেখানে একজন বৃদ্ধা মহিলা, হ্যাঁ, যিনি চলৎশক্তি নন প্রায়, তার ছেলেরা তাকে ছাদে বসিয়ে দিয়ে এসছে, ছাদে বসতে দিয়েছে, এবং শীতে সে নিজে নামতে পারে না, সে শীতে আর ছাদ থেকে নামতে পারেনি, সেখানেই মরে কাঠ হয়ে রয়েছে। এই যে অবহেলা, এই অবহেলার গল্পের সাথে যে মানুষের যে অবহেলাতে নিউক্লিয়ার উইন্টার, হ্যাঁ, পারমাণবিক যে ধ্বংস এবং যে শৈত্য যুগ আসবে, সেই গল্পটাকে যেন উনি মিলিয়ে দিয়েছেন। এই দুটোকে একটা বড় গল্পের অংশ করে দিচ্ছে। ঠিক যেভাবে আমি বলছিলাম যে চাপড় মারলেই সে ঘুম থেকে জেগে উঠবে গল্পটা, যেখানে একদিকে ইরাকি মৃতদেহ, আর একদিকে একটি বৃদ্ধ লোক এবং একটি অনাথ অন্ধ ছেলে একটি ঘরের মধ্যে থরথর করে কাঁপছে। বাইরে বাগদাদ শহরে বোমা ফাটছে চারিদিকে, একটা ঘরের মধ্যে তারা কোনো রকমে বেঁচে রয়েছে। একটা মৃত, একটা কোনো রকমে জীবিত মৃতের মাঝামাঝি একটা অস্তিত্ব, আর একটা হচ্ছে
আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে মানুষের উচ্ছ্বাস। হ্যাঁ, এই তিনটেকে পাশাপাশি অধিক করার মধ্যে দিয়ে বোধহয় কোথাও একটা এই যে জীবিত মৃত যে মানুষগুলো উল্লাস করছে, তারাও হয়তো কোনো একদিন এরকম একটা জায়গাতে চলে আসতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা মানে এই যে শুধু তাই না, এর মধ্যে দিয়ে আত্ম এবং অপরের যে ভেদ, যেখানে আমি নিজের আত্মকে সিকিওর করতে, পুরো প্রক্রিয়াটাই তো তাই। মানবকে মানুষকে কেন সিকিওর করতে হয়, তাকে কেন রক্ষা করতে হয়? অমানুষের থেকে শুধু রক্ষা করতে হয় না, অমানুষ নামক ধারণার থেকে, যেগুলো মানুষ নয়, যেগুলো মানুষের মানবিকতার ধারণার মধ্যে ফিট ইন করা যায় না, সেগুলোকে বাইরে রাখতে হয় আমার মানুষকে রক্ষা করতে। তার কারণ হচ্ছে আমরা নিজেদের সত্তাকে তো মানব সত্তা বলি। এই সত্তাটাই কনসাসনেস, যে আসলে বস্তু জগতের একটা অংশ, কসমিক যে ইউনিভার্সের একটা অংশ, যাকে নবারুণ দা বলতেন প্রাণমণ্ডল, সেটাকে আমরা অস্বীকার করতে চাই। তো এই যেমন এই বইটাতে আমি এই বই থেকে একটা কবিতা অনুবাদ করেছি। কবিতাটার নাম হচ্ছে, আমি অনুবাদে যে নামটা ব্যবহার করেছি সেই নামটা হচ্ছে আ ফ্যামিলি পোয়েম। হ্যাঁ, একটি পারিবারিক কবিতা। এই কবিতাটার খুবই অদ্ভুত একটা কবিতা, যেখানে কবি বলছেন যে আমরা তিনজন, আমি, আমার স্ত্রী প্রণতি এবং আমার ছেলে তথাগত, আমরা তিনজন। আমরা শুধু তিনজনই নয়, এরকম আরো অনেক তিনজন আছে যারা বিভিন্ন সময় হয়তো কোনো নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে, কখনো হয়তো কোনো শ্রমিক ক্যাম্পে তারা হয়তো ভয়ানক মৃত্যুর সম্মুখীন হয়েছে, বা কোনো ক্রমে যারা হয়তো বেঁচে থেকেছে। তো এই যে আমি ভালো রয়েছি, আমি সিকিওর রয়েছি, আমার যে একটা আমি সভ্যতার মধ্যে, সংস্কৃতির মধ্যে রয়েছি, এইটাকে যে নির্মাণ করতে গেলে হোয়াট ম্যাটার্স, কোন বডিগুলো, কোন শরীরগুলো, জুডিথ বাটলার একজন পণ্ডিত, তিনি বলেছেন, ভাবুক চিন্তাবিদ, যে কোন জিনিসগুলো ম্যাটার করে। ম্যাটার করা শব্দটা খুব মজার। ম্যাটারিং মানে যে কোন জিনিসগুলো আসলে বস্তুগত, যেটাকে আমরা বুঝতে পারি বা যাকে ব্যাখ্যা করতে পারি, বা ব্যাখ্যা করে যাকে বাইরে রাখতে পারি, তাকে ক্যাটাগরাইজ করতে পারি। আবার কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, দুটো শব্দই ম্যাটারের মধ্যে দিয়ে আসে। তো এই যে ম্যাটারের যে ডেভেলপমেন্ট, আমরা ম্যাটার, মেটেরিয়ালিটি, এগুলোকে ইনোসেন্ট মনে করি, এগুলো অতটা ইনোসেন্ট নয়। এবারে কথা হচ্ছে মানুষের সাথে বস্তু জগতের যে সম্পর্ক, যেখানে মানুষ ছিল কেন্দ্রে। তারপরে আরেক ধরনের ব্যাখ্যা সেটা হচ্ছে যেমন হাইডেগেরিয়ান ব্যাখ্যা, সেখানে মানুষ এই বস্তু জগতের মধ্যে দিয়ে নিজের সত্তাকে অন্বেষণ করে, সত্তাকে খুঁজে চলে, গ্যাদারিং অফ দ্য বিং, এই কথাটা বলবেন। এবং বস্তুগত যে জগৎ, তারও একটা নিজস্বতা, বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা খোঁজার চেষ্টা করি। আগামবেন এই খোঁজার প্রক্রিয়াটাকে বলবেন পোটেনশিয়ালিটি। মানুষ এটা পায়, কিন্তু সেখানেও মানব চৈতন্যের একটা বোধহয় প্রাধান্য রয়েছে, বা কেন্দ্রের জায়গা রয়েছে। যদিও হাইডেগারের থেকেই ধার করে পরবর্তী ক্ষেত্রে যারা গ্রাহাম হারম্যানের মতো যারা ভাবুক, যারা অবজেক্ট ওরিয়েন্টেড ফিলোসফির কথা বলেছেন, বস্তুর মধ্যে দিয়ে দর্শন চিন্তার কথা বলেছেন, তারা কিন্তু হাইডেগারের পথেই অগ্রসর হয়েছেন। কেন, দুটো কি ফিলোসফিক্যাল পয়েন্ট, একটা এখন 20 শতকে বলতে পারি আমরা হাইডেগার, আর তার আগে 18th সেঞ্চুরিতে আমরা বলতে পারি ইমানুয়েল কান্টের যে বলেছেন একটা জিনিসের দুটো দিক আছে। একটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল দিক, সেটা হচ্ছে যে তার ঘটনা পরম্পরার মধ্যে বস্তুগত জগতের অন্যান্য বস্তুগুলোর সাথে সে কিভাবে রয়েছে, মিলিয়ে মিশিয়ে তার যে মানে ফেনোমেননের মধ্যে সে কিভাবে রয়েছে। আর একটা হচ্ছে নোমেনা মানে হচ্ছে যেটাকে আমরা বলি থিং ইন ইটসেলফ, মানে জিনিসটার নিজস্ব সত্তা। এই জিনিসের যে নিজস্ব সত্তা, এই জিনিসটাকে বিজ্ঞান একরকম ভাবে ব্যাখ্যা করে, সেটা তার কার্যকরী দিক ইত্যাদি। আর আমরা যারা এস্থেটিক্স করি, নন্দন তত্ত্ব করি, আমরা বলি এটা ব্যাখ্যার অতীত, কিন্তু অনুভব করা যায়, ভাবা যায়, কিন্তু পুরোপুরি ভাবা যায়ও না। হ্যাঁ, এখানেই দর্শনের সাথে থিঙ্কিং, হোয়াট ইজ থিঙ্কিং, হাইডেগারের যে থিঙ্কিং এর কনসেপ্ট, সেই থিঙ্কিং এর কনসেপ্টটা আমাদের এখানে চলে আসছে। তো নবারুণের
এবং এই যে একটা বিপন্নতা, এবং এর মাধ্যমে এক ধরনের বিপন্নতা তৈরি, আমরা যে জগৎটাকে তৈরি করি, নিজেদেরকে সিকিউর করি, নিজের আশেপাশের মানুষগুলোকে আমরা সিকিউর করি, যাতে সেই বিপন্নতা আমরা যে বস্তু জগতের অংশ নয় এটা প্রমাণ করা, এবং বস্তু জগৎ যে আমাদেরই ভোগ্য পণ্য, এবং দরকার হলে ওয়েস্ট খুব ইম্পর্টেন্ট। নবারুণদার একাধিক লেখাতে ডেসক্রিপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে ওয়েস্টেড অবজেক্ট, নোংরা প্রস্রাবখানা, ভাঙাচোরা দেয়াল, বাতিল জঞ্জাল, একটা ঘরের মধ্যে গরিব মানুষদের ঘরে দেখবেন প্রচুর বাতিল জিনিস থাকে, যে যত বেশি বড় লোক সে তত বেশি বাতিল জিনিস বাতিল করে দেয়। তো গরিব মানুষদের নিয়ে তো কাজ, বাতিল জঞ্জাল যাদের সমাজ মনে করে, যারা হচ্ছে প্রাসঙ্গিকতার বাইরে, পুঁজিবাদের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার বাইরে যে মানুষগুলো, হ্যাঁ, তাদেরকে নিয়েই নবারুণ লেখেন। হ্যাঁ, সেখানে এক ধরনের মার্ক্সবাদী শ্রেণী চৈতন্য কাজ করে, কিন্তু তার বিয়ন্ডে গিয়ে যে জিনিসগুলো বাতিল, সেই জিনিসগুলোকে আমরা বাতিল মনে করি বলেই তো কিছু কিছু মানুষকেও আমরা বাতিল মনে করি। এই সমান্তরালতা, মানুষ, বস্তু, জন্তু, তার যে একটা সমান্তরালতা তৈরি হচ্ছে, এবং একটা যে একটার মধ্যে যে কোনো সময় বস্তু বদলে যেতে পারে, সেই ভাবনাটা কিন্তু ভীষণ রকম ভাবে আসছে। যে হচ্ছে জীবিত মানুষ বিপন্ন, সে যে কোনো সময় মৃত থেকে পরিণত হতে পারে। মৃতদেহটা যেন এমন মনে হচ্ছে যেন বেঁচে আছে, এক্ষুনি চাপন মারলে উঠে পড়বে। ফলত কে মৃত কে জীবিত এইটা বোঝাটাই একটা প্রিক্যারিয়াস, একটা বিপন্ন একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, একটা অদ্ভুত। এবং এটা একাধিক গল্পে আসছে, কাকতারুয়া গল্পে যেমন আসছে, একটি নকশালবাদী নেতা, একজন মানে আদিবাসী সমাজে একজন মাওবাদী নেতা, তাকে হত্যা করছে রণবীর সেনা, এবং তার জামাটা পরিয়ে দেওয়া হচ্ছে লাস্টে একটা কাকতারুয়া। কাকতারুয়া কিভাবে আমরা কি জানি? আমরা যেমন দেখছি, কাকতারুয়া আমাকে দেখছি, সেলফ যেমন অপরকে দেখছে, অপরও কিন্তু সেলফকে দেখছে। এই বোধটা জাগিয়ে তোলার এক ধরনের এথিক্যাল পারফরমেন্স, এক ধরনের নৈতিকতা, যে তার কোনো মতামত নেই, তার কোনো ভাবনা নেই, তার কোনো নিজস্বতা নেই, বা তার কোনো গল্প আমাকে বলার নেই। তার যদি কনসাসনেস নাও থাকে, তারও একটা এফেক্ট আছে আমার কনসাসনেসে, বা তার সঙ্গে আমার একটা সমানাধিকার আছে। বস্তুর সাথেও মানুষের একটা সমানাধিকার আছে, মৃতদেহের সাথেও জীবিতের একটা সমানাধিকার আছে। এই ভাবনাটা নবারুণ কিন্তু জাগিয়ে তোলে। এবং আর একটি ছোট গল্প যেটা আমি অনুবাদ করতে বলেছিলাম, আমাদেরই এখানে একজন অনুবাদক রামাদান, আমার স্বামী দা, উনি অনুবাদ করেছেন আব্বা বলে একটি ছোট গল্প। সেখানে একটি ওই হুলিগান টাইপের একটি মানুষ, যে হচ্ছে দাঙ্গা করার পর, দাঙ্গার একদম প্রধান সারিতে ছিল না, কিন্তু একটু ওই জিনিসপত্র নিয়ে নেবো এরকম একটা লোক, সে গিয়ে ঢুকে কিছু সন্ধান করতে গেছে মূল দাঙ্গাবাজরা চলে যাওয়ার পর, এবং ঢুকে সে একটা বাচ্চা ছেলেকে সেখানে খুঁজে পাচ্ছে, মৃতদেহের মধ্যে সবাই মারা গেছে, চারিদিকে আগুন জ্বলছে, এবং সে তাকে হঠাৎ আব্বা বলে ডেকে উঠছে। আব্বা কথাটা বলে সে চিৎকার করে, এবং সেই লোকটা ওটা বিপন্ন অনুভব করছে। এই যে স্পেস গুলো, যে একটা জীবিতের স্পেস, একটা মৃতের স্পেস, একটা দাঙ্গাকারী স্পেস, একটা দাঙ্গায় নিহত স্পেস, সেইগুলো যেন কোথাও একটা গিয়ে ভেঙে যাচ্ছে। তাই বস্তু, মানুষ যেমন বস্তু হতে পারে, বস্তুও কিন্তু যেন তারও একটা সত্তা আছে নিজস্ব, এবং মানুষ যে কোনো মুহূর্তে বস্তুতে পরিণত হতে পারে, মেটামরফোসিস হতে পারে, এবং বস্তু কিন্তু মানুষের রূপক নয়, তার সাথে একটা সমান্তরালতা রয়েছে। এটা আমরা ডেলিউজের চিন্তায় পাই, এবং এর মাধ্যমে মানুষ এবং বস্তু, মানুষ এবং অমানুষের একটা অ্যাসেম্বলেজ, একটা ঐক্য, একটা এমন ঐক্য যে ঐক্যটা কোনো পূর্ব নির্ধারিত পলিটিক্যাল লজিকের দ্বারা মিডিয়েটেড না, তৈরি হতে পারে। তো এই যে কসমিক কনসিয়াসনেস, যেটার মধ্যে এক ধরনের প্রাণমণ্ডলের চেতনা আছে, এটাই নবারুণদার বৈশিষ্ট্য। এবং আমার মনে হয় এটা একটা বড় জায়গা, আরো হয়তো অনেক জায়গা আছে যার জন্য নবারুণ বাবুকে আমরা কিন্তু গ্লোবালি, ইন্টারন্যাশনালি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড করতে পারি, এবং অন্যান্য বিভিন্ন ধরনের লেখকের সাথে আমরা কিন্তু যুক্ত হতে পারি। এবং এটাই এক্সপেরিমেন্টাল যে রাইটিং, তার এক ধরনের প্রক্রিয়া, যেখানে আমাদের যে মূল স্রোত, যে রিয়েলিস্ট যে ভাবনা, বাস্তববাদী ভাবনা, সেখান থেকে বেরিয়ে আমরা এক ধরনের স্পেকুলেটিভ রিয়েলিজম, এক ধরনের কল্প বাস্তবতাও ঠিক নয়, স্পেকুলেশন মানে কল্পনা নয়, এক ধরনের ভাবনা জারিত কল্পনা শক্তি, এক ধরনের ভাবনা জারিত বাস্তবতা, তার দিকে যেতে পারি, যেখানে বাস্তবের যে বস্তু
তাকে আমরা পুরোপুরি জানি। আমি এইটুকু বলেই থামলাম, বাকিরা বলতে বসলাম। নবনীল, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমার বলাটা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সম্রাট দা, ধন্যবাদ। এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে বলবার জন্য। এবং এরপর আমরা আসবো ডক্টর অর্ক চট্টোপাধ্যায়ের কাছে। ডক্টর অর্ক চট্টোপাধ্যায় IIT গান্ধীনগরের অধ্যাপক, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের। আমি কথা না বাড়িয়ে আমি ডক্টর অর্ক চট্টোপাধ্যায়ের কাছে যাবার আগে একটি কথা বলবো, যে এই যে আপনাদের যা প্রশ্ন আছে, যা প্রশ্ন থাকবে বা যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেগুলো আপনারা লিখে রাখুন। এইটা শেষ হলে আপনারা প্রশ্ন করতে পারেন ইংরেজিতে এবং বাংলাতে উভয়। ধন্যবাদ। আমি অর্কদার কাছে যাবো। অর্কদা। প্রথমেই শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ নবনীলকে। নবনীল আমাদের অনেক দিনের পরিচিত বন্ধু, এবং আনন্দ গ্রুপ অফ কন্টেম্পোরারি স্টাডিজ এর উদ্যোগে নবনীল অত্যন্ত শ্রমনিষ্ঠভাবে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছে। পথ চলা শুরু হয়েছে, আমরা সেখানে থাকতে পেরে সবার তরফ থেকেই আমি বলছি ধন্যবাদ জানাচ্ছি। বইটি নিয়ে হয়তো আলাদা করে আমি বলবো না। ইতিপূর্বে নবারুণকে নিয়ে আরেকটি বাংলা ভাষায় রচিত বই, সেটার সম্পাদনা করেছিলাম, সহ সম্পাদনা করেছিলাম অদ্বয়ের সঙ্গে। তারপরে এখানে সম্রাটদা এবং সৌরিত, আমরা অনেক দিনের বন্ধু, একসঙ্গে খুবই একটা বলা যেতে পারে বন্ধুত্বের আঙ্গিকেই এই সম্পাদনার কাজটা হয়েছে। এবং সেই স্পিরিটটাই কোথাও একটা হয়তো বইটা যেমনই হোক, সেই স্পিরিটটা আশা করা যায় এই বইটার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। আমার এখানে বক্তব্যের শিরোনাম পাঠের রাজনীতি, তবে এটাকে রাজনীতির পাঠও বলা যায়। প্রধানত আমি যে বিষয়টা বলতে চাইবো, কয়েকটা ছোট ছোট খুব লোকাল কতগুলো পয়েন্ট ধরে, নবারুণের কয়েকটা গল্পকে ব্যবহার করে। প্রধান বক্তব্যটা কোথাও একটা হলো যে নবারুণের সাহিত্যকে যখন আমরা প্রতিবাদের সাহিত্য বলি, রাজনৈতিক সাহিত্য বলি, সেটার কিন্তু একটা বহুস্তরীয় অর্থ রয়েছে। নবারুণের লেখা পাঠ করার মধ্যে, যে কোনো লেখাই পাঠ করার মধ্যে, কারণ রিডার যে, পাঠক যে, তারও তো একটা মতাদর্শগত অবস্থান থাকে, ফলে রিডিং সবসময় এক অর্থে আইডিওলজিক্যাল, পলিটিক্যাল। পাঠের প্রক্রিয়াটা সবসময় রাজনৈতিক, কিন্তু বিভিন্ন অর্থে সাহিত্য রাজনৈতিক হতে পারে। ফর্মের দিক থেকে, কন্টেন্টের দিক থেকে, উভয় দিক থেকে। এক্সপেরিমেন্টাল সাহিত্য একভাবে রাজনৈতিক হতে পারে। রাজনৈতিক হবার জন্য সাহিত্যকে শুধু রেফারেন্সিয়ালি রাজনৈতিক হতে হবে এরকমটা নয়, কিন্তু প্রত্যক্ষভাবে রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ বা অনুষঙ্গ ছাড়াও সাহিত্য নানাভাবে রাজনৈতিক হতে পারে। এবং এখানে আমি অবশ্যই শুধু নবারুণের সাহিত্যের কথা বলছি না, সাধারণভাবে সাহিত্যের কথা বলছি। অর্থাৎ যেটা আমরা ভাববার চেষ্টা করবো এই অল্প সময়ের মধ্যে, যে সাহিত্য কিভাবে রাজনৈতিকতা পরিগ্রহ করে, সাহিত্য কিভাবে রাজনৈতিক হয়ে ওঠে, এবং রাজনৈতিকতা আর আনুষঙ্গিক অর্থে প্রসঙ্গক্রমে যাকে রাজনীতি বলে, দুটো জিনিস একদম এক কিন্তু নয়। এবং নবারুণের লেখা বিভিন্ন ভাবে রাজনৈতিক। নবারুণের লেখা কোনো কোনো সময় অ্যাজিটপ্রপের মতো করে রাজনৈতিক, প্রত্যক্ষ প্রতিবাদী বয়ান রয়েছে। কিন্তু নবারুণের রাজনীতি মানে কিন্তু শুধুমাত্র ফ্যাতাড়ুর ওই যে একটা ফেস্টিভ রেভলিউশন, শুধু সেটা নয়। সেই জন্যই আমি ইচ্ছাকৃতভাবে এখানে তুলনামূলকভাবে কম আলোচিত হয় এমন কতগুলো গল্প নিয়ে কথা বলবো। কিন্তু তার আগেও একটা বিষয় যেটা খুব পরিষ্কার, যেটা নবারুণ পাঠকরা সবাই জানেন, নবারুণের ভাষা রাজনীতির মধ্যে সেটা রয়েছে, যে নবারুণ প্রান্তিক মানুষদের কথা তো বলেন, কিন্তু তারা মানে একটা জিনিস যেটা আমি পয়েন্ট আউট করতে চাইবো এখানে, যে শুধুমাত্র তারা সামাজিকভাবে প্রান্তিক এমনটা নয়, অনেক সময় কিন্তু তারা রাজনৈতিক ভাবেও প্রান্তিক। অর্থাৎ রাজনৈতিক প্রান্তিকতাকে সামাজিক প্রান্তিকতার থেকে কিছুটা আলাদা করেও দেখার চেষ্টা করছে। মানে যেমন ধরুন মিউচুয়াল ম্যানের মতো একটা ক্যারেক্টার,
যে টাকার বিনিময়ে বিভিন্ন দলের হয়ে বিভিন্ন মিছিলে হাঁটে, তার রাজনীতি কি? মানে নবারুণ হারবার্ট উপন্যাসটা যদি বিনুর পার্সপেক্টিভ থেকে লিখতেন তাহলে সেটা রাজনৈতিকভাবে একটা একেবারে কেন্দ্রে অবস্থিত বিপ্লবী চরিত্রের উপন্যাস হতো। কিন্তু কেন উপন্যাসটার শিরোনাম হারবার্ট? কেন গোটা উপন্যাসটা জুড়ে হারবার্ট রয়েছে? যদিও আমরা জানি বিনু নবারুণের কতটা কাছের চরিত্র, কোথাও একটা ঋত্বিক ঘটক, এবং এই যেভাবে সুবর্ণরেখা শেষ হচ্ছে সেখানে কিভাবে নবারুণের কল্পনা শক্তি একভাবে বিনুর এই চরিত্রটাকে যেন উৎপন্ন করছে একটা জায়গা থেকে, একটা কন্টিনিউইটি তৈরি হচ্ছে, একটা যোগসূত্র তৈরি হচ্ছে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার সঙ্গে। কিন্তু এতদ সত্ত্বেও যেটা ভাবা খুব জরুরি যে নবারুণ কেন বিনুকে এই ন্যারেটিভের কেন্দ্রে স্থাপন করলেন না। এটাকে দেখার একটা পদ্ধতি বা একটা উপায়, যেটার কথা আমি বলছি অন্তত, সেটা হলো নবারুণ কিন্তু রাজনৈতিক প্রান্তিকতা নিয়ে আগ্রহী, শুধু সামাজিক প্রান্তিকতা না। মানে হারবার্ট সেই রকম অর্থে একজন নকশাল বিদ্রোহী নয় যেভাবে বিনু। হারবার্টের কিন্তু ব্যক্তি রাজনীতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ হারবার্ট কোথাও একটা তার পরিবারের একটি ছেলে, বিনু তোর ভাগ্নে, হারবার্ট কাকা করে বিনুকে যে ভালোবাসে হারবার্ট, এই যে সরল অকপট ভালোবাসা, এই ভালোবাসা, এই বন্ধুত্ব, এই জায়গা থেকে কিন্তু হারবার্ট একজন বিপ্লবী হয়ে ওঠে। ফলে এই ব্যক্তিক যে পরিসরটা, ব্যক্তিক যে প্রেক্ষিতটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। নবারুণের লেখায় রাজনীতি সবসময় কিন্তু একটা খুব ব্যক্তিগত প্যাশন, আবেগের জায়গা থেকে তাড়িত হয়ে আসে, মথিত হয়ে আসে। সেটা শুধুমাত্র কতগুলো বিশেষ মানে দলগত দাগিয়ে দেওয়া রাজনীতি নয়, টিক বক্সের রাজনীতি নয়। নবারুণকে ভাবার যে প্রক্রিয়া, সেটা কেন এবং কি অর্থে গ্লোবাল, কিন্তু গ্লোবাল মানে সেটা লোকাল নয় এমন নয়, যেমন সম্রাটদা বলল, গ্লোবাল, লোকাল, রিজিয়নাল, কসমিক, বিভিন্ন রকম এই ভেদরেখাগুলো মুছে যায় নবারুণের লেখায়। একটা রেফারেন্স দিয়ে শুরু করছি, 5-6টি গল্পের কথা সংক্ষেপে বলবো আমি, এবং ইচ্ছে করি গল্পের কতগুলো ছোট ছোট মুহূর্ত থেকেই বক্তব্যগুলো বার করে আনার চেষ্টা করব, যে বক্তব্যগুলো আমি রাখতে চাইছি। প্রথম গল্পটি হলো দীর্ঘ তরঙ্গ বলে একটি গল্প, মহাজানের আয়না এই বইটি থেকে। আমি গল্পের একটা বিষয় নিয়ে শুধু কথা বলবো। এই গল্পটা কিন্তু বাহ্যত ভীষণই ব্যক্তিগত একটা গল্প। ডিভোর্স হয়েছে রোহিত বলে ছেলেটির। রোহিত এখানে মানে নানা বিষয় নিয়েই কথা হচ্ছে, তবে প্রধানত শ্যামলেন্দুদা বলে রোহিতের একজন বন্ধু, তার সঙ্গে সে আলাপচারিতায় রয়েছে, এবং গল্পটা প্রধানত এদের একটা ডায়ালগ। এবার শ্যামলেন্দুদা একটা পার্টিকুলার বই নিয়ে খুব অবসেসড হয়ে পড়েছেন। তিনি ইন্টারনেটের যুগের মানুষ নন, ওই অ্যামাজন জানেন না, এরকম একটা জায়গাও রয়েছে এখানে। তিনি চান যে এই বইটা তিনি কোনোভাবে সংগ্রহ করতে চান, এবং বইটার নাম দেওয়া হচ্ছে একটা সাইটেশনাল স্টাইলে, লং ওয়েভস অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, আর্নেস্ট ম্যান্ডেল, 1980, কেমব্রিজ। যেন মনে হলো একটা বিবলিওগ্রাফিক স্টাইল উঠে এলো লেখার শরীরে। এই আর্নেস্ট ম্যান্ডেলের লং ওয়েভস এর এই বইটির সূত্র ধরে একটা এই দীর্ঘ তরঙ্গ নামটাও আপনারা খেয়াল করতে পারছেন। এর পরে নবারুণ শ্যামলেন্দুদার এই চরিত্রটাকে ব্যবহার করে গল্পের ক্ষেত্রে যাকে বলা যায় এক ধরনের ডিসকার্সিভিটি, এক ধরনের প্রাতর্কিক পরিসর, প্রতর্কের একটা পরিসর তৈরি করছেন। এবং শ্যামলেন্দুদা এমন একজন একটু হয়তো একটা বিষাদ ঘন একজন পোস্ট মার্কসিস্ট থিঙ্কার, যার মনে হচ্ছে তিনি বুঝতে পারছেন না যার কতদিন এবং কিভাবে পুঁজিবাদ চলবে, মানে আর কতদিন আমরা এই সো কল্ড লেট ক্যাপিটালিজমের মধ্যে থাকবো। এবং সেটা বোঝার জন্য তিনি এই কনজাতীয় ওয়েভ যাকে বলে ইকোনমিক্সে, কনজাতীয় ওয়েভের ধারণাটা বোঝার চেষ্টা করছেন। এবং আমরা বহু জায়গায় দেখছি এদের দুজনের আলাপচারিতার মধ্যে, পার্টিকুলারলি শ্যামলেন্দুদা, তিনি বারবার করে এই কনজাতীয়েভের কথা বলছেন, ট্রটস্কির সঙ্গে তার মিটিং এর কথা হচ্ছে, এই দীর্ঘ তরঙ্গের ধারণাটা, অর্থাৎ একটা ব্যাপ্ত সময়ের কথা ভাবতে হবে। আমরা হয়তো ভাবতে পারি যে 10 বছর 15 বছরে কমিউনিজম ডিফিটেড হয়ে গেছে এবং ক্যাপিটালিজম হ্যাজ ওয়ান। কিন্তু যদি আমরা একটা বড় সময়ের কথা ভাবি, যেটা হয়তো ট্রান্সজেনারেশনাল একটা টাইম স্কেল, একটা প্রজন্মের সময় নয়, একটা বৃহৎ আকৃতির সময়, তাহলে এই ধরনের বড় বড় সাইকেলে বিভিন্ন ইকোনমিক শিফটস হতে পারে এবং আমরা ক্যাপিটালিজমের বাইরে বেরোতে পারি। এটা একটা দীর্ঘ তরঙ্গ।
কিন্তু এই দীর্ঘ তরঙ্গের সঙ্গে এই ছোট্ট একটা গল্প, 5-6 পাতার গল্প, এই প্রাতর্কিকতাটা তো বললাম, একটা তাত্ত্বিকতা তৈরি হচ্ছে দীর্ঘ তরঙ্গের ধারণাটাকে কেন্দ্র করে। কিন্তু এটা কোথায় ব্যক্তিগত হয়ে উঠছে, সেটা ভারী সুন্দর একটা জায়গা যেখানে গল্পটা শেষ হচ্ছে। এবং সেখানে রোহিতের মনে পড়ছে, আমি এই জায়গাটা পড়তে চাইবো, এই নিরাভরণ কিন্তু খুব সুন্দর এই শৈলীর কারণে একটা নান্দনিকতাও আছে শৈলীর মধ্যে, যদিও কোথাও কবিতা হয়ে ওঠার কোনো জোর করে কোনো চেষ্টা কিন্তু এখানে নেই। রোহিত ছোটবেলায় দেওঘরে বেড়াতে গিয়ে একটা স্মৃতির কথা এখানে রয়েছে। ছোটবেলায় দেওঘরে বেড়াতে গিয়ে রোহিত টর্চ জেলে আকাশের দিকে ধরতো, দেখতো আলোর বিম সোজা আকাশে উঠে গেছে। রোহিতের বাবা তাকে বলেছিল যে ওই আলোটা কিন্তু টর্চটা নিভিয়ে দেওয়ার পরেও থামবে না, চলতেই থাকবে আকাশের মধ্যে, শেষ হবে না। এই যে ব্যক্তি স্মৃতিটা, রোহিতের বাবার সঙ্গে রোহিতের এই যে ব্যক্তি স্মৃতির জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। অর্থাৎ এই যে দীর্ঘ তরঙ্গ, সেটা শুধুমাত্র কনড্রাতীয় ওয়েভ নয়, শুধুমাত্র ইকোনমিক্সের একটি থিওরি নয়, সেই প্রাতর্কিকতার সঙ্গে এবং তার রাজনৈতিকতার সঙ্গে এই ব্যক্তি স্মৃতিটা যুক্ত হচ্ছে। এবং শেষ প্যারাগ্রাফটাও খুব জরুরি, যেখানে নানাভাবে বুদ্ধিস্ট একটা শূন্যতার ধারণার সঙ্গে এই দীর্ঘ তরঙ্গকে একভাবে অ্যাসোসিয়েট করা হচ্ছে। কন্ট্রাতীয় ওয়েভ কিন্তু আবার ওই ব্যক্তি স্মৃতির জায়গাটা, যেখানে শেষ হচ্ছে ওই বুদ্ধিস্ট এমটিনেস এর কথা বলে, সেই যে অভাব, সেই যে রিক্ততা, যার মধ্যে দিয়েই কি রোহিতের ছোটবেলায় পাঠিয়ে দেওয়া টর্চের আলো ও শ্যামলেন্দুদার সন্ধান ছুটছে। দীর্ঘ তরঙ্গরা কোথায় যায়? গুলাগ? এই প্রশ্ন চিহ্ন দিয়ে গল্পটা শেষ হচ্ছে, গুলাগের প্রশ্ন চিহ্ন দিয়ে। আমার মনে হয় আমি একটা বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে পারছি হয়তো, যে একটি তাত্ত্বিক ধারণা, যেটা একটা প্রত্যক্ষ রাজনৈতিক ইম্পোর্ট রয়েছে, তাৎপর্য রয়েছে, সেটা একভাবে কিভাবে একটা ব্যক্তিক ধারণার সঙ্গে, একটা স্মৃতির সঙ্গে, মানে জাস্ট একটা টর্চের আলো, যেটা অন্ধকারে এবং একটা লোডশেডিং এর প্রেক্ষিত রয়েছে গল্পটা শুরুতে, টর্চের আলো সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে যেন আকাশে, এবং যেটা কখনো যেন সেটা থামবে না। এই যে বিশ্বাসটা যে সেই আলোটা কখনো থামবে না, একটা বড় সময় ভেদ করে বেরিয়ে যেতে পারবে, এই বিশ্বাসটা খুব জরুরি। এটা প্রথম বক্তব্য যেটা আমি বলতে চাইছিলাম। দ্বিতীয়ত যেটা বলার, এবং আমি আবার বললাম নির্দিষ্ট কতগুলো গল্পের সূত্র ধরে কথাগুলো বলতে চাই, এখানে খানিকটা হয়তো আমরা বুঝতে পারবো ওই গ্লোবের যে ব্যাপারটা, মানে গ্লোবালিটি, গোলকায়নের গোলক তো এটা নয়। নবারুণের যে গ্লোবাল এর ধারণাটা, সেটা একেবারেই গোলকায়নের গোলক নয়। গোলকায়নের তো নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে, এই ধারণাটাকে নানাভাবে নবারুণ বিদ্রুপ করেছেন তার লেখায়। এখানে একটা গল্প থেকে আমি একটা ছোট জায়গার কথা বলতে চাই। গল্পটির নাম হলো জনৈক নৈরাজ্যবাদীর সংবাদ। এটা পরের দিককার একটা গল্প সংকলন, প্রেম ও পাগল, 2007 সালে বেরিয়েছিল, এবং নবারুণের পরের দিককার লেখা, সেই লেখার একটা স্যাম্পল বলা যেতে পারে। জনৈক নৈরাজ্যবাদীর সংবাদ থেকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাইবো। প্রাথমিকভাবে যেটা বলতে চাইবো সেটা হলো পলিটিক্যাল রেফারেন্স, এবং তার মধ্যে দিয়ে কিভাবে নবারুণের লেখা খুব কন্টেন্টের দিক থেকে রাজনৈতিক হয়ে উঠছে, এবং সেখানে ওই স্কেল শিফটিংটা হচ্ছে, লোকাল এবং গ্লোবাল যেন পরস্পরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, লোকাল এবং গ্লোবালের মধ্যে আর প্রভেদ করা যাচ্ছে না। এই গল্পটিও কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড একটা স্ট্রাকচারে লেখা রয়েছে। প্রত্যেকটা অংশের একটা নম্বর দিয়ে, একটা সংখ্যা দিয়ে তার শিরোনাম করা হয়েছে, এবং অত্যন্ত মানে যাকে বলে অরৈখিক একটা অরৈখিক বুনট। এই গল্পের 3 নম্বর শিরোনামাঙ্কিত অংশটিতে একটি কারখানার কথা বলা হচ্ছে, যে কারখানাটা একটা ছোট ফার্নেস জ্বলছে, পাঞ্জাবের একটা কোনো কারখানা, এর থেকে বেশি নির্দিষ্ট রেফারেন্স নেই। কিন্তু বলা হচ্ছে, আমি বাক্যটা পড়ি, ছোট লোহার কারখানার মালিক বলতে থাকে যে ওগুলো হচ্ছে, মানে যে ধাতব টুকরোগুলো রয়েছে পাঞ্জাবের ওই কারখানাতে, স্ক্র্যাপের কারখানা, স্ক্র্যাপ লোহা লক্কর, সেগুলো কোথা থেকে আসছে এই জায়গাটা লক্ষ্য করা যায়। ওগুলো হচ্ছে 11/9/2001 উড়িয়ে গুড়িয়ে দেওয়া বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুকরো টাকরা, জাহাজে করে আমেরিকা থেকে এসেছে। এই পলিটিক্যাল রেফারেন্সটাতে কিন্তু কিছুটা হলেও আমরা ওই গ্লোবের ধারণাটা পাচ্ছি,
কিন্তু নবারুণ যেভাবে কানেক্ট করছেন, এই কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ। নবারুণের রাজনৈতিকতা, টেক্সটের রাজনৈতিকতা অনেক সময় কিন্তু এই একটা রেফারেন্স থেকে আরেকটা রেফারেন্সে অদ্ভুতভাবে যে উনি জাম্প করে যাচ্ছেন, সেই 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 রাজনৈতিকতা। এটা আমরা এরপরে এই গল্পের আরেকটা উদাহরণে দেখব। পাঞ্জাবের একটা কারখানা, সেখানকার স্ক্র্যাপটা আসছে 9/11 এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিভিন্ন ভগ্নাবশেষ থেকে। হ্যাঁ, এবং এই অবশেষের ধারণাটা, একভাবে সম্রাটদাও বলছিল ওয়েস্টের কথা, অবশেষের ধারণাটা কিন্তু খুব জরুরি। আমি অনেকদিন আগে প্রথম যখন নবারুণের উপর বাংলায় একটি লেখা লিখেছিলাম, সেখানেও এই প্রেত অবশেষ নিয়ে লিখেছিলাম। বাংলা বইটিতে নবারুণ মননদর্শনেও অবশেষ নিয়ে লিখেছিলাম, অন্য একটা বিশেষ অর্থে, প্রধানত প্রেত রাজনীতির দিক থেকে। এবং এই বইটিতে আমি খানিকটা পোস্ট হিউম্যানিজমের পরিপ্রেক্ষিতে মৃত্যুর রাজনীতির কথা বলেছি আমার যে অধ্যায়টি আমি লিখেছি তাতে। কিন্তু আমি তার কোনো বিশেষ টিপ্পণীতে যাব না, কারণ আমি কিছু অন্য রাজনৈতিকতার কথা বলার চেষ্টা করছি নবারুণে। এই একই গল্প, নৈরাজ্যবাদীর গল্প, নৈরাজ্যবাদীর সংবাদ, তার চতুর্থ অংশটা খুব ইন্টারেস্টিং। এখানে একজন মনোরোগের ডাক্তারের সঙ্গে এই সো কল্ড নৈরাজ্যবাদীর একটা সংলাপ হচ্ছে, এবং সেই সংলাপটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাঙ্গার থেরাপি হচ্ছে। অর্থাৎ এই নৈরাজ্যবাদী যখন তখন রেগে যায়, এবং রেগে গেলে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নানা কিছু করে ফেলে। তো রাগ কমানোর জন্য কি করা সম্ভব? ডাক্তার যখন এই প্রশ্নটা করছে নৈরাজ্যবাদীকে, নৈরাজ্যবাদী বলছে বিভিন্ন সময় লোকে নানা কিছু বলতো, জানেন, বলতো যে একটু জলের ঝাপটা দাও, ঠিক হয়ে যাবে, কিন্তু খুব একটা কিছু লাভ হয়নি। আয়নায় নিজেকে দেখতে বলতো অনেকে, তো একবার আমি আয়নাটাই ভেঙে দিয়েছিলাম। এবং তারপর আমাকে আরো একজন বলেছিল যে নম্বর গুণ, সংখ্যা গুণ, 1 থেকে 10 গুনতে থাকো, 10 থেকে 1 ব্যাক ক্যালকুলেট করো, তাহলে দেখবে রাগটা খানিকটা কমে গেছে। কিন্তু এগুলো কোনোটা করেই কোনো লাভ হয়নি। আর যত বয়স হয়েছে তত বিশেষত এই 10 থেকে 1 গুনতে অসুবিধা হচ্ছে, এই কথাটা বলছেন ওই রাজ্যবাদী। এবার এই যে 10 থেকে 1 গুনতে অসুবিধা হচ্ছে এবং ওতে কোনো কাজ হচ্ছে না, এইটা বলার পরে একটা সিনেম্যাটিক মন্তাজের মতো আমরা 5 নম্বর অংশে চলে যাচ্ছি। 5 নম্বর অংশে হঠাৎ করে একটা রকেট লঞ্চিং এর সিন আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যান্তর হচ্ছে, ওই জন্য আমি সিনেম্যাটিক মন্তাজ বললাম। একটা রকেট লঞ্চ হচ্ছে, এবং তারপরে নবারুণ বলছেন, মানে কথক বলছে, একটি মহাকাশ গবেষণার রকেট হতে পারে এটা, অথবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হতে পারে। কিন্তু এবার দেখুন নবারুণ কোথায় কানেক্ট করছেন, কাউন্টডাউন চলছে, ঠিক আছে? কথক বলছে 10, 9, 8, 7, শূন্যতে পৌঁছলে রকেটটি উঠে যাবে নির্দিষ্ট লক্ষ্যে। মনোরোগের ডাক্তারের সঙ্গে রাগ কমানোর জন্য যে সংখ্যা গোনার প্র্যাকটিস, তার সঙ্গে রকেট লঞ্চিং এর সময়কার যে কাউন্টডাউন, এবং এই রাজনৈতিকতার জায়গাটা লক্ষণীয় যে আমরা কিন্তু জানি না এই রকেট দিয়ে মানুষের মঙ্গল হবে না অমঙ্গল হবে, ধ্বংস হবে না কোনো কিছু সৃষ্টি হবে। এই যে বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন রকমের প্রক্রিয়া নিয়ে নবারুণের একটা স্কেপটিসিজম, কারণ বিজ্ঞান তো ক্ষমতার একটা প্রতর্ক বটে, সেটা কিন্তু নানাভাবে রয়েছে। এটা আমরা আরেকভাবে দেখবো এর পরের দুটো গল্পের আলোচনায়। টয় এবং বেল্টের দাগ, এই দুটো গল্প নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু যেটা এখানে বলতে চাইলাম সেটা হলো এই ফর্মটা কতটা জটিল এবং কতটা স্তরায়িত। দেখুন যে 4 থেকে 5-এ আমরা একটা সিনেম্যাটিক লিপের মতো নিলাম, এবং হঠাৎ করে দুটো একেবারে আলাদা প্রেক্ষিতে সংখ্যা গণনার ধারণাটা সম্পৃক্ত হলো, হয়ে একটা পলিটিক্যাল মন্তাজ তৈরি করলো। এখানে কিন্তু পলিটিক্সটা, রাজনৈতিকতাটা ভীষণভাবে নান্দনিক, সেটা একটা ফর্মাল এক্সপেরিমেন্টের আদলেও তৈরি হচ্ছে। এটা খুব সরল রৈখিক নয়, শুধুমাত্র মানে কয়েকজন মানুষ গিয়ে প্রতিবাদ করছেন, শুধুমাত্র সেই রকম রাজনৈতিকতা কিন্তু নয়। এবং ইনফ্যাক্ট নবারুণ যখন ফ্যাতারুদের কথাও বলেন, সেখানেও আমরা জানি যে এতটা সরলার্থে কিন্তু সেই রাজনৈতিক বিপ্লবের কথা উনি বলেন না। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমরা কলেজে পড়তাম এবং যখন নবারুণ প্রথম পড়তে শুরু করি, তখন আমার পড়ে মনে হতো এই লোকটা কি খিল্লি করছে, মানে বিপ্লব বা বিদ্রোহ এই ব্যাপারগুলো নিয়ে কি খিল্লি করছে? খিল্লি করছেন না, কিন্তু এটাও ঠিক যে কোথাও একটা, যেটা নবারুণ বারবারই বলেছেন, সাধারণ মানুষ কোথাও একটা রাজা। হ্যাঁ, মানে আমরা যতই নিজেদের রাজা মনে করি না কেন, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা, সাধারণ মানুষ, একেবারে রাস্তার লোক যারা, তারা কিন্তু কিং, এবং কিং লিয়ারও বটে সম্ভবত। তো তাদের জন্য নবারুণ লিখেছেন, তাদের ওই 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 রাজা হিসেবে দেখাতেও চেয়েছেন অনেক সময়। যাই হোক, আমরা আরো এটা নিয়ে একটু কথা বলবো।
টয় আর বেল্টের দাগে আসার আগে আরেকটা গল্পের কথা খুব ছোট করে বলছি, জাস্ট একটা বিষয়ের কথা বলতে চাই শুধু, যেহেতু এই প্রান্তিক, সামাজিকভাবে প্রান্তিক মানুষের কথা বললাম। এটাও এই একই কালেকশনের গল্প, প্রেম ও পাগল কালেকশনের যুগল বলে একটি গল্প, যেখানে রাস্তায় থাকা একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলার কথা বলা হচ্ছে, একজন একটা কাপল আর কি, একটি যুগল, গল্পটির নাম একটি যুগল। এবং এখানে জাস্ট একটাই কথা বলার, মানে একটা অদ্ভুত অবজারভেশন রয়েছে, একটা নিরীক্ষণ রয়েছে, যেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। এবং তারপরে নবারুণ একভাবে খানিকটা ওই সাহিত্যের যে আর্টিফিশিয়াল বুনোট, জোর করে একটা গল্প বলার যে প্রবণতা, সেটাকে নিয়েও মস্করা করছেন। কিন্তু অবজারভেশনটা খুব ইন্টারেস্টিং। কথক দাঁড়িয়ে রয়েছে একটা একটা ওষুধের দোকানে, সেখানে একজন বয়স্ক লোক, মনে হয় রাস্তায় থাকে, নোংরা জামা কাপড়, চশমা ফাটা, সে এসে বলছে যে বুকের ব্যথা হচ্ছে, ওষুধ পাওয়া সম্ভব? তো তখন কি ধরনের ব্যাপার, কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের কোনো একটা প্রশ্ন করছে কম্পাউন্ডার যে রয়েছে ওখানে। তখন সে একদম সহজভাবে বলছে, না, আমার বউয়ের বুকে ব্যথা হয়েছে, বলছে সরি, আমার বউয়ের বুকে ব্যথা হচ্ছে, কোনো ওষুধ পাওয়া সম্ভব? তো কম্পাউন্ডার প্রশ্ন করাতে সে বলছে, না, কোনো সমস্যা নেই, আমি ওর বুকে লাথি মেরেছি, সেই জন্য ওর বুকে ব্যথা করছে। এই যে অকপট কথাটা বলা হলো, আমি ওর বুকে লাথি মেরেছি, সেই কারণে ওর বুকে ব্যথা করছে। এবং তারপরে নবারুণ খুব অদ্ভুত ভাবে আবার পরে কোনো এক সময় রাস্তার ধারের একটা কলে জল খাচ্ছে, কলের জল থেকে মুখ ধুয়ে নিচ্ছে, জল খাচ্ছে, এরকম ভাবে ওই 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 লোকটি এবং ওই মহিলাকে দেখছে। এবং সেখানে আবার নবারুণ ভাবছে যে এরা কি তাহলে গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম বলে? কিন্তু এটা কিন্তু এরা মিথ্যা কথা বলছে না, কারণ নবারুণ যেটা দেখাচ্ছেন কোথাও একটা, এরকম নয় কিন্তু যে ওরা টাকা দিতে পারবে না বলে এরকম একটা কথা হয়তো বলছে, যে এটা শুনে শকড হয়ে গিয়ে হয়তো ওষুধের দোকানে বিনা পয়সায় তারা ওষুধ দিয়ে দেবে না, উনি কিন্তু পে করছেন, এটা বলা হচ্ছে, উনি টাকা দিচ্ছেন। কিন্তু এই যে সরল ভাবে একটা কার্যত তার ডোমেস্টিক ভায়োলেন্সের মোমেন্ট, কিন্তু সেটাকে খুব সরল ভাবে নবারুণ এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে প্রেজেন্ট করছেন, এবং জাজ করছেন না, কিন্তু কোনো জাজমেন্টাল জায়গায় যাচ্ছেন না। আমরা কিভাবে দেখবো এই বিষয়টাকে, এটা পুরোপুরি আমাদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। এটাকে আমরা অ্যাবিউজ হিসেবে দেখতে পারি, এটা দুটো মানুষের সম্পর্কের একটা বিশেষ গ্রামার হিসেবে দেখা যায়। আবার বললাম, এটাকে আমি জাস্টিফাই করছি না, কিন্তু এটাকে কিন্তু নবারুণ প্রত্যক্ষভাবে এর পক্ষে বিপক্ষে কিছুই বলছেন না, যেন একটা বিতর্ক উস্কে দিচ্ছেন। কিন্তু আরো যেটা জরুরি, সেটা হলো একটা শক তৈরি করছে। এটা আমরা এক্সপেক্ট করবো না, প্রত্যাশা করবো না, তাই না, যে এরকম একটা কথা কেউ বলবে হঠাৎ করে ওষুধের দোকানে। এবং এই যে নিরীক্ষণটা, এইটা খুব জরুরি, কিন্তু মানে অপ্রত্যাশিত কিছু একটা বলা। আরেকজন লেখকের কথা বলছি, সন্দীপন, যিনি ওই খুকু সাহিত্য কথাটা বলতেন, ওই খুকু সাহিত্যকে মানে এক ধরনের খুব, মানে কি বলবো, এক ধরনের তরল সাহিত্যকে নানাভাবে নবারুণ যেন চপেটাঘাত করছেন এরকম এক একটা গল্পের মধ্যে দিয়ে। সেটাও একটা বিশেষ রাজনৈতিকতা, যেটা খেয়াল রাখতে হবে। দুটো গল্পের আলোচনা দিয়ে শেষ করব খুব সংক্ষেপে। এই দুটো গল্প সম্পৃক্ত পরস্পরের সঙ্গে, একই মানে বলা যেতে পারে একটা গল্প আরেকটা গল্পের সিকুয়েল, একটাই ফ্যামিলিকে নিয়ে গল্পটা রয়েছে। প্রথম গল্পটা আগে লেখা হয়েছিল টয়, আর দ্বিতীয় গল্পটা বেল্টের দাগ। তো মিথিল, মিমি এবং টয়, এটা একটা পরিবার। টয় একটি বাচ্চা, যে একদিন রাত্রিবেলা তাকে একা রেখে দিয়ে মিথিল এবং মিমি বেরিয়েছিল একটা অন্য পরিবারের একটা পার্টিতে। টয় একটা ছোট বাচ্চা, এবং ফেরত এসে দেখছে যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে টয় মেরে ফেলেছে ইমার্শন হিটারটাকে অ্যাকোয়ারিয়ামের জলে চুবিয়ে দিয়ে। এই যে হঠাৎ করে একটা হিংসামূলক কাজ করে ফেলছে একটা ছোট বাচ্চা, সেটা কেন, সেটা নিয়ে ওরা কিছু বুঝতেও পারছে না। টয় নামটাও গুরুত্বপূর্ণ এখানে। তারপরে শেষ হচ্ছে গল্পটা ওই বিজ্ঞান নিয়ে এবং বৈজ্ঞানিকতা নিয়ে, যেন একটা খুব মানে অস্বচ্ছ হলেও একটা উপহাস যেন রয়েছে সেখানে। যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে টয়কে, মনোরোগী ভেবে মনোচিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো মনোচিকিৎসক কতগুলো আর্টিকেল সাইট করছেন এবং বলছেন যে এরকম আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় হচ্ছে, অপরাধ প্রবণ বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে যে লিটারেচার রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এরকম ধরনের কিছু ব্যাপার রয়েছে, কিন্তু এটা এমন কিছু ব্যাপার না, এটা নর্মাল। এই দুটো শব্দ তিনি ব্যবহার করছেন, নর্মাল এবং সায়েন্টিফিক। নর্মাল এবং সায়েন্টিফিক, এই দুটো শব্দ ইংরেজিতেই রয়েছে বাংলা টেক্সটটাতে। এবং এখানেও গল্পটা শেষ হচ্ছে যে জায়গায়,
ওই নর্মাল কাকে বলে নবারুণ যেন একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, ছেলেটা কিন্তু অসম্ভব বুদ্ধিদীপ্ত একটা কাজ করেছে, অলমোস্ট ইঞ্জিনিয়ারের মতো এটা ভেবে নিয়েছে একটা ওইটুকু ছোট বাচ্চা যে কিভাবে ইমার্শন হিটার দিয়ে মাছগুলো, ইমার্শন হিটারটা জলের ভেতরে ডুবিয়ে দিলে মাছগুলো সম্ভবত মারা যাবে। এটা যেন একটা একটা সায়েন্টিফিক ডিসকভারি। কিন্তু ছেলেটি আদারওয়াইজ একেবারেই নর্মাল, কোনো সমস্যা নেই সত্যি তার, অন্তত যেভাবে বিবরণটা দেওয়া হচ্ছে। কিন্তু সত্যিই কি সে নর্মাল? সত্যিই কি এই ধরনের হঠাৎ যে এক ধরনের হিংসা সেটা নর্মাল? এই প্রশ্নটা রয়ে যাচ্ছে, প্রশ্নটা উস্কে দিচ্ছেন নবারুণ, আর কিছু করছেন না। এখানে একটা খুব ইন্টারেস্টিং সাবটেক্সট আছে, বেশি সময় নেই, কিন্তু মানে এই অ্যাকোয়ারিয়ামটা আনা হয়েছিল, তার একটা কনটেক্সট আছে। মিথিলের কতগুলো মানসিক সমস্যা হচ্ছিল, সে যোগ ব্যায়াম শুরু করেছিল, তাকে বলা হয়েছিল যে অ্যাকোয়ারিয়াম দেখাটা মানসিক শান্তি তৈরি করে, এবং এর সঙ্গে একটা অদ্ভুত দৃশ্যকে নবারুণ জুড়ে দিচ্ছেন। এই কথাগুলো বলছি তার একটা কারণ আছে, এক্ষুনি বোঝা যাবে। টার্কভস্কির নস্টালজিয়া ছবির শেষে একটা 9 মিনিটের লং শট রয়েছে, মানে আনএডিটেড সিঙ্গল টেক শট, যেখানে একজন মানুষ সে একটা মোমবাতি বারবার জ্বালিয়ে নিয়ে যেতে চাইছে একটা পুলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। পুলে জল নেই, সালফার লেক আর কি, সেখানে এখন কোনো জল নেই। লোকটি এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা লাইটার দিয়ে বারবার করে জ্বালিয়ে নিয়ে যেতে চাইছে মোমবাতিটাকে অন্য প্রান্তে একটা জায়গায় স্থাপন করবে বলে। দুবার পেরে উঠছে না, তৃতীয়বার পারছে ফাইনালি। এই যে দৃশ্যটা, এটা গুরুত্বপূর্ণ, কারণ এই দৃশ্যটা একটা রেফারেন্স আছে গল্পটাতে। এবং রাত্রিবেলা মিথিল যখন হঠাৎ করে ঘুম থেকে উঠে কোথায় গেল টয় দেখতে গিয়ে দেখতে পাচ্ছে যে মাছগুলোকে মেরে ফেলেছে, তখন কিন্তু মিথিলের মাথায় একটা অস্বস্তি হচ্ছিল, এবং ওই নস্টালজিয়া দৃশ্যটা তার মাথায় ঘুরছিল। অর্থাৎ নস্টালজিয়া সিনেমার ওই মোমবাতি এবং টয়ের এই ইমার্শন হিটারটাকে অ্যাকোয়ারিয়ামের ভেতর ঢুকিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত আবার একটা সিনেম্যাটিক মন্তাজের মতো তৈরি করছেন নবারুণ। কিন্তু এই ডোমেস্টিক ফ্যামিলি যে সিচুয়েশনটা, সেটা নিয়ে লেখা একটা গল্প, সেটাও কিন্তু এক অর্থে রাজনৈতিক। ঠিক আছে, শেষ করব বেল্টের দাগ গল্পটা দিয়ে, যেটা এই একই পরিবারকে নিয়ে লেখা আরেকটি গল্প। আবারও বললাম, ভীষণই একটা শক ইফেক্ট রয়েছে এরকম একটা গল্প। এখানে আমরা উল্টো দিক থেকে দেখছি। এখানে যেটা হচ্ছে সেটা টয় কিছু করছে না। মিমি অর্থাৎ টয়ের মা, সে ভুল করে টয়কে বাসে রেখে দিয়ে আসছে। মানে বাস থেকে ও বাসে করে টয়কে নিয়ে স্কুল থেকে বাড়ি আসছিল, বাচ্চাকে নিতে গিয়েছিল মা, এবং সেখানে বাসে ভুল করে ও টয়কে ফেলে রেখে দিয়ে আসছে এবং নেমে পড়ছে বাস থেকে। তারপর অনেক দূর গিয়ে বাড়ি পৌঁছে মনে হচ্ছে ও মা, টয় তো আমার সঙ্গে নেই। তো তারপরে আবার পাড়ার লোকেরা, পাড়ার ওইখানে যারা তাস খেলছিল, ক্লাবের ছেলেরা, তারা গিয়ে কোনো রকমে সেই বাস দাঁড় করিয়ে টয়কে ফেরত নিয়ে আসছে, উদ্ধার করে নিয়ে আসছে। তো গল্পটা আবার একটা ভীষণ অরৈখিক ভাবে লেখা হয়েছে। গল্পটা শুরু হচ্ছে মনোচিকিৎসকের সঙ্গে মিমির একটা কথোপকথন দিয়ে, যেখানে মিমি ভাবছে এবং বলছে সেই কথাটা যে আমাকে বেল্ট দিয়ে মারার চেষ্টা করছিল মিথিল। আমি দেখেছি, আমি জানি আমি খুব অন্যায় কাজ করেছি, কিন্তু সেদিন ফেরার পরে আমি যখন বসেছিলাম ঘরে, আমি দেখলাম যে মিথিল ঘরে এলো, আমি আয়নাতে ওকে দেখতে পাচ্ছিলাম, আয়নায় ওর একটা প্রতিফলন দেখা যাচ্ছিল। ও হঠাৎ করে বেল্টটা বার করলো, আলনায় বেল্টটা ঝুলছিল বা প্যান্টটা ঝুলছিল, প্যান্ট থেকে ও বেল্টটা বার করলো। তারপর ও দেখতে পেলো যে আয়নায় আমি ওকে দেখতে পাচ্ছি, এবং সেই কারণেও তাড়াতাড়ি বেল্টটাকে আবার জায়গা মতো রেখে দিল। তো এই যে মানে স্বামীর স্ত্রীকে মারার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা যেন এই মুহূর্তের মধ্যে দিয়ে দর্শিত হলো। এখন এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে এই গল্পটাতে। মনোচিকিৎসক বলছেন যে এটা কি ওর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে, কোন রকমের কোনো সমস্যা রয়েছে এখানে। তো পরে নবারুণ আরেকটা দৃশ্যে দেখাচ্ছেন যে কি হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের মনে হচ্ছে সম্ভবত এই চিন্তাটা মিথিলের মনে জেগেছিল, যে এরকম একটা ভয়ঙ্কর কাজ করলো, এতটাই রাগ হচ্ছে মিমির ওপর যেন মিমিকে মারতে হবে, যেন ওই বেল্টটা বার করে নেওয়া হচ্ছে। কিন্তু যেখানে গল্পটা শেষ হচ্ছে, এটা খুব চমৎকার মুহূর্তে শেষ হচ্ছে, এবং আবার বললাম উস্কে দিচ্ছেন নবারুণ অনেকগুলো চিন্তা প্রবাহ। এবং এই শেষ জায়গাটা থেকে একটা দুটো লাইন অন্তত আমি পড়তে চাইবো শেষ করার আগে। গল্পটা যেখানে শেষ হচ্ছে, বেল্টের দাগ গল্পটার নাম লক্ষণীয়, সেখানে আমরা দেখছি যে মেডিকেশনে রয়েছে মিমি, সাইকিয়াট্রিক সাইকোট্রপিক নানা রকম ড্রাগস দেওয়া রয়েছে, ঘুমোচ্ছে বেশিরভাগ সময়। পড়ন্ত বিকেল, এবং বারান্দায় মিথিল গেছে,
যেখানে জামা কাপড়ের জন্য, জামা কাপড় শুকোনোর জন্য একটা রড রয়েছে, রডটা আড়াআড়ি করে দেওয়া রয়েছে। তো রড থেকেও জামা কাপড়গুলো সরাচ্ছে, সরিয়ে তারপরে ওই একটা অ্যালুমিনিয়ামের ফাঁপা রড, এবং আমি এই জায়গাটা পড়ছি, ম্লান রোদ্দুরে রডটার ছায়া মিমির পিঠের ওপরে তেরছা হয়ে পুরো পিঠটায় তা পড়েছে, তারপর ছাপিয়ে চলে গেছে। মিথিলের বেল্টটা যদি মিমির পিঠের ওপরে হাওয়া চিরে আছড়ে পড়া চাবুকের মতো লাগতো, তাহলে এরকমই বা কাছাকাছি কোনো একটা দাগ অবশ্যই কেটে বসে যেত। কিন্তু সাময়িকভাবে ছায়া পড়ার এই ব্যাপারটা মিথিল খেয়াল করেনি, আর রোদ্দুর ফুরোনোর সঙ্গে সঙ্গে দাগটাও মেলাতে শুরু করেছে। বেল্টের দাগটার কথা আমরা কেউ, মিথিল বা মিমি, কাউকেই বলবো না। একটা অদ্ভুত চিলিং ক্লাইম্যাক্সে গল্পটা শেষ হচ্ছে। সত্যিই কি মিথিল মেরেছিল মিমিকে? এটা কি একটা ওই রোদের দাগের মতো, ওই রডের ছায়া যেভাবে মিমির পিঠে এসে পড়ছে পরন্ত বিকেলে, এটা কি সেই রকম? এই দাগটা কি মুছে যাবে? ট্রমা নিয়ে কথা বলছেন নবারুণ, কিন্তু আবার গোটা প্রশ্নটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। অর্থাৎ কোথাও একটা এই যে পার্সোনাল ফ্যামিলিয়াল যে স্পেসটা, পারিবারিক যে পরিসরটা, তার যে রাজনীতি, ডোমেস্টিক পলিটিক্স, সেটাও কিন্তু নবারুণ খুব দৃঢ়ভাবে স্পর্শ করছেন এই লেখাগুলোতে। নানা রকম প্রেক্ষিতে, সিনেমা, মনোচিকিৎসা, নানা ধরনের আঙ্গিকে, নানা ধরনের প্রেক্ষিতে, নানা ধরনের অনুষঙ্গে। আমি এইটাই বলে শেষ করতে চাইবো যে নবারুণের রাজনৈতিকতা, তার সাহিত্যের রাজনৈতিকতা কিন্তু শুধুমাত্র একটা বিশেষ ওই ফ্যাতাড়ু ফ্যান ফিকশন টাইপের বা যে ফ্যান্ডমটা তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই খুব লক্ষণীয়, একটা খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ফেনোমেনন, কিন্তু সেইটাতে শুধুমাত্র ব্যাপারটাকে রিডিউস করা যাবে না। আমাদের নবারুণের লেখাকে খুব ধরে ধরে নিবিড়ভাবে পাঠ করতে হবে। নবারুণের রাজনীতিও কিন্তু তার লেখার অন্যান্য বিভিন্ন প্রসঙ্গের মতো অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। এই বলেই শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ অর্কদা, অসংখ্য ধন্যবাদ এবং অসাধারণ বক্তব্য রাখার জন্য। তো আমরা এবার চলে যাব ডক্টর সৌরিত ভট্টাচার্যের কাছে। ডক্টর সৌরিত ভট্টাচার্য ইউনিভার্সিটি অফ গ্লাসগোর অধ্যাপক, পোস্ট কলোনিয়াল স্টাডিজের, এবং উনি ইংরেজিতে বলবেন। আমি আর একবার বলে দিচ্ছি, আমাদের কমেন্ট আসতে শুরু করেছে, তো সৌরিত ভট্টাচার্যের কথার পর আপনাদের যা যা মন্তব্য থাকবে বা প্রশ্ন থাকবে আপনারা করতে থাকবেন। অবশ্যই বক্তব্যটা শেষ হওয়ার পর, অথবা আপনারা এখন থেকে প্রশ্ন করতে শুরু করতে পারেন, যেগুলো সম্রাটদা অথবা অর্কদার কাছে রয়েছে। আমি আর সময় নষ্ট করছি না। সৌরিতদা, ওভার টু ইউ। Yes, thank you, Nabarun. Sorry, thank you, Novonil. Novonil and Nabarun, these are very close names. Just wanted to say thank you to Orko and Somratda for wonderful and eloquent presentations on Nabarun. And I thought like both of you have done an excellent job setting the base for me to talk about environmental consciousness in Nabarun. I titled it as Nabarun and Environmental Consciousness rather than in, thinking that somewhere down the line, it is impossible not to talk about environment and ecology in any kind of literary work, as long as literary works are understood as kind of human productions. Samrat Sengupta once mentioned about John Bellamy Foster's work on the metabolic rift, and based on that work, a number of thinkers, critics have spoken about how humans and non-human environment, or humans and beyond human environments are linked, and how literary productions, as long as somebody is producing it, thinking about it, writing it, this entire work is not alienated from nature. So in that spirit, let me think about what are the particular ideas that Nabarun gets back to quite repeatedly in his work that I have found. Of course, these are my thoughts, and I'm sure like I'm also interested in looking forward to knowing what you, especially people in the studio, and also people who are watching it, listening to it, think about Nabarun's use of ecology or environment. So these are ecology, environment, these are all loaded terms. Let me start with an understanding, and let me just make sure that
discussions today remain narrowed down to one particular aspect, which is urban ecology. So let me first introduce the term, and I'm not going to be into the deep theoretical readings, etc. on this, just the basics of it. Okay, and there is a journal, Urban Ecology, which defines the term urban ecology as the study of ecosystems that include humans living in cities and urbanizing landscapes. As simple as that. It is an emerging interdisciplinary field, etc., that aims to understand how human and ecological processes can coexist in human-dominated systems and help societies with their efforts to become more sustainable. So urban ecology has been used variously to describe the study of humans in cities, of nature in cities, and of the coupled relationships between humans and nature. So if we start from there, that urban ecology is, of course, again, centering humans in the human built world and how human and non-human interact in that landscape, then we would see that Nabarun's writings come back to this definition, although critically, again and again. It would not be entirely wrong to say that Nabarun's writings are heavily urban. And what is interesting about Nabarun's writing, to me at least, is that he's not only talking about the urban ecology, he's pushing us to think about things that are often mystified within urban ecology, coming from the everyday, the ubiquitous labor force, sometimes a force that is too difficult to contain within the parliamentary phrasings of law and order, right? So if we think about Fatharus, things that I would not go in detail to talk about here, if we think about Fatharus, people who are actually belonging to, let's say, the lower class, lower caste, underclass kind of a category, if we can categorize it in this kind of political, scientific, or political economic order, then we would see that they have been given, as both Orko and Samrat were saying, they have been empowered, given the power to come back and utilize weaponry that would otherwise be not always very available to other classes. You would see a mix of weaponry here. For instance, if we think about Kangal Malshat, you would see that UFOs are being used, unidentified flying objects, of course, and then you would also see a cannon which is called Nunukaman, penis cannon, being used from 17th century sort of colonial battle, from the Portuguese era colonial battle, 16th or 17th century. They have dug it out, Fatharus and especially the Choktars, they have dug it out from the banks of River Ganges. And there's the kind of scenario I would like you to think about in the beginning about this kind of environmental consciousness in Nabarun, is that he's coming back to areas which both, again, Orko and Samrat spoken about, is the waste, the kind of filthy, wasted, impossible to reside in, derided by the middle class. This kind of localities is coming back, and he's also bringing in things that were all for long gone into oblivion, things that he's allowing his characters to dig out of, right? So of areas which are not being used, once industrial areas. So what I plan to set up in the beginning here at this particular talk, and I'll give you like two quick examples from Kangal Malshat and Khelna Nagar, Toy City. So how Nabarun uses this urban, when it pushes critically this urban ecology, and also which could also be seen as a toxic ecology. Let me give you a reading from my book that I that got published a few months ago. So in Kangal Malshat, Nabarun reintroduces the Fatharus. This time Fatharus are accompanied by another lumpen force called the Choktars, whose characters include Bhodi, Nolen, Sorkhel, and Bechamoni. They are sorcerers who practice black magic and live in the shanty towns and slums. They offer shelter to those who may be interested in the activities of witchcraft, sorcery, Balish Bodoler Khela,
let's say games of exchanging pillows, etc., especially political negotiations. They have a leader, a huge ancient human raven who has been living from time immemorial, who holds, and I quote, world history in his right fist, unquote, and who, together with the ghosts of a fat English woman from 18th century colonial Bengal named Begum Johnson and a major general from the army, they're plotting warfare against the state. They want to teach the state a lesson using irreal guerrilla warfare because the state has neither listened to their demands nor allowed them their civil and political rights. The nature of these knights, however, is not very clear. Their intention is not to kill the opponent, but to shoot discarded, filthy, and abominable objects at it and to defile public space. In their militant spirit, unlawful activities and armed struggles against the state, and in vulgar and coarse language that they use, they are what I call Nabarun's middle class, for Nabarun's middle class and characters and narrators, as they derogatorily term them also, the lumpens. Now, what I give you an example of here is the astonishing preoccupation with filth and dirt in the novel. One of the things that our contributor Anuparna Mukherjee has written in a chapter in this book on Nabarun, the edited book with Orko and Samrat, I mean. So what I also found in my reading is that filth is not just used as an object of attack by the lumpen class, but also as a mode of critique. So here is an example, and I have done it, translated into English, and I'm sure like my translations I'm never happy with, so please bear with me. This is a passage from this very early Kangal Malshat. So there is a character Borilal, and some of you might remember him if you have read Kangal Malshat. He is a lower middle class figure who will go on to be the sole witness to the Fataru Choktar Entente against the state, as we call it, visits Kearatola, a burning, Kearatola, many of you would probably know that, but those who are not familiar with the term, it's a burning hut or a crematorium on the edge of River Konga. So he has gone there to study human form, and what he discovers are the desecrated busts of noted cultural icons. And this is how Nabarun, his narrator, through Borilal, kind of in a free indirect discourse, this is how he writes. Sir Ashutosh Mukhopadhyay, alas, the Royal Bengal Tiger, alas, Calcutta University, alas, Calcutta Municipal Corporation, what a pathetic state his memorial is in. Filthy, colorless, cracked in parts, littered with bird shit. Opposite his is the bust of Rajendranath Mukhopadhyay. His case appears even sadder. Those bastards, the weed smokers and vandals, have stolen the expensive chains around his neck and made large cracks on his face. If it is any basis, the respected Sri Subal Chandra Mitro is told to have stated these words about him. No Bengali has the name and prestige equal to his amongst the white business classes. Let alone the whites, or the lords and ladies, not even the black lumpen natives seem to give him any damn any longer. A few sentences later, Borilal had to cancel his plans of turning further left because the place was littered with puke, moss and shit. He stood before Sharat Chandra Chattopadhyay's memorial bust. Look at the current status of our Bengali race and literature. Had there not been a protective grill around Sharat Chandra's dirty bust, someone would have beheaded him and fled off with the bust, as it has happened with some of the others here. There seems to be no end to this negligence, this insult, and this humiliation. Unquote. Clearly, like Borilal, the educators, cultural reformers, and writers mentioned throughout this passage, including Rabindranath Tagore and Ram Mohan Roy, belonged to the middle and upper class, upper middle class. Why I keep bringing back to the phrase of class, because I think Nabarun, and sometimes he is not given his due in this, that Nabarun is a very clearly class-conscious writer. Fataru, in doing so, probably because of his Marxist commitments, in doing so, he has not always been very attentive to the caste factor. But I think what he is trying to do, and this is something that comes back to his
conversations, his interviews, and in his writing that he looks for, like, he continually reminds us that this is the class, this is a mixed class, and this is a restless class, and if anything that has to happen from this class, and that's where the Fatharus come with a strong counter power. So to come back again to Kangal Malshat, so what is happening here, as you can understand, is, as I said, an increasing almost sort of engagement with filth. So let me give you a few critical remarks on filth. So Mary Douglas, in her classic study on dirt and pollution, writes that nothing is inherently dirty. Dirt is a matter, I quote, out of place. A thing assumes the connotation of dirt by being in the wrong place in a society's understanding of social order. What is dirty and filthy is in fact cultural and structural in orientation. Building upon these observations, Dominique Laporte argues that as humans evolve and social arrangements develop, human excrement and its attendant sensors, sight and smell, come to be understood as filthy, shameful, and private. This development during the long industrial drive in Victorian England established the parameters of culture and prestige, and intensified the class-based meanings of pollution and filth through the fictional and non-fictional renderings and stereotyping of the filthy working classes. So Natalka Freeland tells us that the utopian science fiction in the Victorian period by H.G. Wells and others repeatedly focused on the overt presence of the urban poor and filth in Victorian London and Paris, appearing at times as instructive manuals for waste management. Thus, the production and management of filth also appeared to be one of the unmentionable aspects about modernity itself. However, filth was not only registered to render and intensify class stereotypes. As Peter Stalybros and Alan White write, 19th century fictional comparisons of the lumpen proletariat and the urban poor with pigs and swine in terms of cleanliness suggest a transcoding of values. Something that is filthy or peripheral is also often symbolically social. Elements that the urban society discards as filthy and dirty are those that also inversely constitute the society and its culture. The word filthy in such renderings gains a political meaning. So writers have used the transgressive, creative fecundity of the category of the filthy to register their protests against the overwhelming drive for order and rigidity in urban society and in representation. So to follow William Cohen's words, and I quote him, when people who understand themselves to be degraded or abjected by a dominant order adopt, appropriate, and sometimes even celebrate what is otherwise castigated as filth, there is a possibility of revaluing filth while partially preserving its abrasiveness, unquote. And he goes on to add, not merely owning up to, but taking comfort in one's filth, one's own supposed dirtiness, can serve powerful purposes of self-formation and group identification. In this sense, filth is put to important use, both psychologically and politically, unquote. This reading of filth as social and structural critique appears particularly relevant for Nabarun's Kangal Malshat. When Bhattacharya began to write Harbert and the Fatharu stories in the mid-1990s, so now let me give you an example from this particular period, a political example. The left front government in West Bengal had started its campaign of removing street-side hawkers from public spaces. Ritojyoti Bandyopadhyay tells us that between November 1996 and December 1997, the Calcutta Municipal Corporation carried out what it called, I quote, Operation Sunshine, a campaign which, I quote, evicted thousands of street-side stalls to make the enlisted intersections congestion-free, unquote. This step was taken to, quote again, aggressively remake the city as a world-class urban environment, unquote. The hawkers, however, did not succumb to the campaign. Several hawkers organizations, along with various NGOs, contested the campaign and in 2005 received a court verdict that allowed them to work in designated spaces of the city.
The contestation and the compromise between the state and the hawkers on filth making and cleaning spaces appeared to have a strong resonance in Kangal Malsat. Choktas and Fatharus initiate war because the communist ministers and the industrialists of the city have decided to clean and decorate the city to court multinational investment. The police have been ordered to demolish slums and remove street hawking. The narrative begins as a few policemen see a bunch of skeletal heads dancing on the water in a burning hut or crematorium. The narrator suggests farcically that this is a warning not, and I quote again, to kick the butts of these lower classes, unquote, because the latter can take recourse to a range of activities and practices that the instrumentally rational bureaucracy, quote again, can hardly understand, unquote. So on many occasions, the leader of the Fatharu Choktar Atat, known as the Raven, Dondobayo, talks about the evil nexus between the communist leaders, industrialists, and police in the post-colonial state. In a long section, the Raven raises issues such as the problems of capitalism, that the world is run by the World Bank, the political importance of the early communist activities in Bengal, and in a wider context, in the 1930s and 40s Soviet Russia, corruption in post-colonial societies, the importance of guerrilla and armed warfare, and the way the communists in Bengal have become a caricature of what Marx and Engels or Charu Majumdar had in mind, etc., etc., goes on like that. So just to give you, so what I wanted you to think about through these examples from critical sources and from more contemporary example of cleaning the street, and also from the novel, is that filth was used by Nabarun as a mode, like, in empathy with the hawkers in the street and their campaign. Filth came back to Calcutta, a city which has a long heritage of industrialization and filth making, comes back to make the city confront its historical past, as if it is impossible to talk about Calcutta without talking about filth and waste. And any campaign so as to do away with filth in a city built on filth and wasteland and dump area is an elusive and a misleading one. So that's something I wanted you to have an understanding. Of course, in this particular part of my book, I was also talking about how he was Nabarun was using the so-called filthy category of Bottola books and bringing it back in the Kangal Malsat in its literary form. I do not have time to go into the critical reading of filth and form. Let me rather go to the other concept I had and quickly remind you of what I meant by toxic ecologies. Now, apart from Kangal Malsat and many other stories and pieces of fiction where we see that Nabarun comes back to Calcutta or majorly around in the metropolis of Calcutta, in his later work, I would rather say past 2007, 2008 kind of work, the final phase of his writing, he was increasingly bringing in, not only the metropolis, like the frontiers of the metropolis, but also very deliberately decentering the human, something that Samrat also spoke about in his reading of Lubdhak. And here, though Lubdhak is not necessarily coming in the final phase, but Nuclear Winter, of course, comes. One of the stories that I deal with in my chapter on Nabarun in this particular edited volume, but also something that I've written, like the chapter is based on, is Khelnanagar, Toy City. Again, a city. The urban is an increasing, predominant category in Nabarun. And here we would see that he is dealing with a city which is, critics would have said that this is a post-apocalyptic dystopic fiction. Laterally speaking, let me say that this is a novel about a place which has had once a toy factory, which has now been which deliberately or not, which was on fire, and then the factory, the capitalists, the owners, they abandoned the factory, and around the factory there was also a tiny population, the toy city, and once the factory was abandoned, all of them lost their jobs. And later on, it was
what happened is, this is a very interesting turn of things, because this factory and the place was abandoned. Now the state and the corporates decided that they would buy and dump toxic materials from elsewhere in the world in that particular abundant region, because there is nobody, supposedly, although there are a lot of people, and these people are the characters of this novel, although there are a lot of people, but these people do not have, they cannot be called humans, they're disposable bodies. So this is how the novel begins, and we see that how the people, like the main characters of the residents, still believe in that the owner will return and give them their dues back or the areas back, and also some of them think that okay, they will live. But what we see is that because of the toxicity that was dumped, the toxic material that was dumped across the river now has those toxic materials, and the water that they're drinking from the river will also directly have the impact on their bodies, and they're already developing symptoms in their bodies. So of course they're not going to live long. And the novel ends with 2 nuclear explosions, and which we later on realize that these places, the toy factory was chosen as a region for experimenting with the nuclear bombs. Now this is the story, if you didn't know it. So I'll just give you a few examples from current newspapers, and then a couple of examples from what critics say, and very quickly 2 quotes. So this shouldn't take more than 10 minutes. So a few recent examples from newspapers here. Okay, in May 2019, a news report in The Guardian went viral on social media that Southeast Asia had decided to return mountains of toxic and waste materials to the North American, European, and first world countries. The president of the Philippines, Rodrigo Duterte, threatened to sever diplomatic ties with Canada if the latter did not vow to take back its waste routed to the Philippines. In another report of around the same time, Malaysia spoke of sending back thousands of tons of plastic waste to Australia. Malaysia's Environment Minister, Yeo Bee Rien, declared that Malaysia would not be treated as the quote-unquote dumping ground of the world. Now, right, here again, these declarations came in the backdrop of the recent Gaia meeting of Southeast Asia leaders, where the severe national health and economic problems conditioned by plastic and toxic waste from the West, such as crop death, contamination of water, respiratory issues, and others, were brought to critical purview. As India declared in March 2019 that it would not import plastic any longer from the West for recycling, a report in the Independent read that it had thus become difficult for the developed first world nations to find suitable alternatives for dumping their toxic materials. Of course, it was written sarcastically. These examples offer a toxic picture of life and living in the global South, which has long been the destination of the global North for dumping hazards and waste. While the global South, as the developed read the colonizing and imperialist world's dumping ground, has strong connotation of world colonialism and imperialism, the ground for the current situation, however, began more specifically in the mid-70s. Jennifer Clapp tells us that from the early 1980s, it, and I quote Clapp, became apparent that hazardous waste generated in industrialized countries were being shipped to developing countries for final disposal. Unquote. Sorry, final disposal. Unquote. The power structures of the global economy, Clapp notes, allowed the International Monetary Fund and the World Bank, controlled chiefly by ex-colonizing and industrialized nations, to impose stringent structural adjustment schemes, including deregulation on free trade and investment in the developing ex-colonized debt crisis region nations. Along with it, fluidity of trade, etc., etc. So this is what it is in the context of this of these sort of socio-historical events, let's say, that the notorious words of Lawrence Summers, chief economic advisor of the IMF in 1991, needed to be understood. So this is from Summers. Shouldn't the World Bank be encouraging more migration of the dirty industries to the LDCs, less developed countries? I think the economic logic behind dumping a load of toxic waste in the lowest wage country is impeccable, and we should face up to that. I have always thought that underpopulated countries in Africa are vastly underpolluted.
Now, this is a particular context I wanted to give you, because this context is very clear in Nabarun's Khelnanagar, or toy city, where they, as I said, the eponymous city now includes a mountain of radioactive and chemical hazards. So I'll just give you a quick couple of examples from the text to show you how the text is written, the shorts of the novella is written. So consider the way Nabarun uses the dialogic format. Okay, so here, first of all, my first quote here is from the beginning of the text, which it says, to me it was written in a fable form, but it's up for, of course, arguments and counter arguments. While the expository narrative shuttles between objective description of place and events of emotive appeal, the concision and brevity of the dialogues between strangers recall the communicational crisis in post-war European drama. So consider the expository narration. And I quote from Khelnanagar. After the initial anxiety regarding the huge damage caused by 2 nuclear bombs, which were dropped in northern and western sides of the country a couple of years ago, was over, scientists predicted that our climate would encounter remarkable changes. But while the bombs weighed 1 megaton each, the cloud of the nuclear winter wasn't too long and enduring. The first bomb had killed 9 million people, and the second vanquished 8.93 million. Toy City faced a severe winter in 2004. The north side was open, so the chilly wind flew unhindered. It brushed past the city, pushed against the west mountain, and then left. The toxic and heavy bluish dust on top of the mountain was for a while disturbed by it, and then fell back in place again quietly. So in a sense, you can probably notice the objective description in the beginnings, very objective. There is no characterial, probably also characteristically Nabarun, as Orko was saying about the unsentimentality of Nabarun's narration in places. So that's kind of a report-like objective narration. And then a little later, probably, as Nabarun is again giving us an example of how the central character, Wind Cheater, who gives them a lot of hope, the residents, that there is clean water. He could do a magic and turn everything into clean water. This is look at just consider this is the final quote. Consider the narration in this quote. Right. So what is happening is, this is where Winchester is telling people that he has found water, and this water is clean, and they will all get healed by using this water. And then people are asking that, and he says that water can speak, and water speaks to me, because people asked him, how do you know? So he said, water speaks to me. And just a minute. And in extension, he says these words, and I quote, yes, water speaks. If water didn't speak, trees, animals, humans, nothing could ever exist. Water is a medium between the humans and the infinity. When you touch water, you don't know how many different things are also touching you in return. What do you think? Water is dead? Water doesn't have life? So they say, water has life? Yes, water has life. This water here wants to get rid of poison, and it is doing so on its own. It is so close to you, yet you can't hear it speak. But I can, unquote. Since he discovers fresh water very soon, clearly his position as a visionary as well as a messiah within the toy city is firmly established. A saint or a messiah discharging moral instructions is at the heart of a parable or a fable. With this discovery, readers will also be puzzled as to whether Winchester does actually have the visionary powers until he explains his method in chilling calm in the end. But the use of a pedantic, mystic, and bemusing language of a soothsayer, after a matter-of-fact plot description and brisk dialogues between inhabitants, adds to the aesthetic effects of disjunction. If fable is a story where the non-human being is anthropomorphized in a language characteristic of ancient storytelling manners for a moral message, the modern fable brings these features back, only to deconstruct it and to remind us that the ethics and aesthetics of a fable are consciously manufactured to serve only one purpose, either to unify humanity on a class, caste, gender axis, or to anthropomorphize or demonize non-human animals and living beings, or in the context of our current nuclear modernity, to bring vulnerable humans and non-humans to self-destruction. Fable, in the contemporary context, adopts its more modern meaning in the narrative, that of falsehood.
Now, I would not go into this critical conversation further. What I want to conclude with, and these are my final remarks, that in both Kangal Malshat and Toy City or Khelna Nagar, Kangal Malshat is roughly translated as War Cry of the Beggars. In both these novellas or novels, we see that Nabarun not only focuses on the urban, but also the more, if I could say, the dark sides of the urban and the industrial. If urban or urbanism is a consequence of, broadly in the modern Western sense of the term, is a consequence of industrialization, then these are the dark factors. And by dark, I mean things that have been often routinely touted as bad. By suppressing the bad, it is that the concept of the ordered and the stability could be instituted. And Nabarun does probably the difficult task of bringing back not only the darker part, which a lot of writers have done, but also empowering the forces that are understood as negative by bringing them back onto the center, and by allowing them to institute or to exercise a warfare based on fabled sort of weapons, is something that is remarkable about Nabarun. Something that not only does he draw from a wide range of global writers, including Bulgakov and others, but also that he brings them back, or he brings back to the, or he sort of returns to the genre, something which is uniquely Nabarunesque, if I can use the word. Now, just to finish with these final observations, is that throughout we would see that unlike Kangal Malshat or Fataru, Nabaru Khelna Nagar is a much more pessimistic in that sense text. But it seems to me that Nabarun reminds us with this particular text, which is uncharacteristic, which is not characteristically Nabarun, right? That this is the world that we are entering, the nuclear modernity, the world which uses some people globally as disposable bodies. So in order to confront this world, to bring out, to demystify this world, and to organize a set of workers or bodies around against this kind of order and restriction, we need what Nabarun, even in the latter phase, would say that organized political movement from below. And that's where Nabarun, I find, and that's something that Nabarun never derailed from. This is something which makes Nabarun increasingly, to me, a very inspiring writer to get back to again and again. So I'll stop here. Well, thank you, Sourit, for this fascinating lecture. আচ্ছা, আমাদের যেহেতু সময় একটু কমও, তো আমাদের মধ্যে প্রশ্ন আসতে শুরু করেছে, বেশ কয়েকটা প্রশ্ন এসছে। তার মধ্যে একটা বেশ বড় প্রশ্ন আছে, সেটা কি আমি আগে করব নাকি সেটা পরে করব? এটাকে দুটো প্রশ্ন আছে, বড়টা দেখেছি। আচ্ছা, সেটা আচ্ছা, তো বড় প্রশ্নটা আগে করবো, তাই তো? ছোটগুলো আগে করে। আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা, এখানে একজন লিখছে, নাম হচ্ছে শালমলী রায়। ও বলছে যে want to know about the reflection of post-Cold War era socio-political values in Nabarun's writings. তো এটা কি তোমরা কিছু বলতে চাও? তুমি যদি চেঞ্জ করো তাহলে সবাইকে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক ঠিক, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন শালমলী রায়। ওর প্রশ্নটা হচ্ছে want to know about the reflection of post-Cold War era socio-political values in the writings of Nabarun. এটা তিনজনকেই করেছে, স্পেসিফিক্যালি কাউকে করেনি। আচ্ছা, এটা একটা আছে। আর একটা বেশ বড় প্রশ্ন আছে, সেটা করেছেন, আমি একটু করছি, এক সেকেন্ড। আচ্ছা, ও বলছে যে হ্যালো সম্রাট দা, if you could talk a bit more about reading Nabarun Bhattacharya's
speculative realistic light, wherein thinking about an equality between the human and non-human or the object, we aren't thinking of equality in a political way, which is to include the object in a humanistic way of thinking, but rather in a speculative way, which is to think in systematic way about the object itself. How would you define this speculative way of thinking? প্রশ্নটা করেছেন মোহনা মুখার্জি। হ্যাঁ, এটা বাংলাতেই, আমি যেহেতু বাংলায় বলেছি উত্তরটা বাংলাতেই দিচ্ছি, নাকি ইংরেজিতে দেবো বলো? সেটা ঠিক আছে, অনেকক্ষণ বাংলায় বলেছি, ঠিক আছে, হ্যাঁ বলছি, তোমার যেটা মনে হবে। তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো, ব্যাপার হচ্ছে যে Nabarun, as Arko has already explained in his lecture, is not an author who works in straight binary, that you can separate the political from the speculative in that way. That is my opinion, because the speculative is political in a way different from the way you understand the street politics. Like, it is an aesthetic politics which questions our structures of thinking. Just like if I give the example of On the Viral, a much read story by Nabarun, you read the entire story as if from the point of view of the blind cat. So how the blind cat can have a perspective or a non-perspective. The sounds, what is happening is actually rooted in a certain kind of meaningless. So in order to, when we think about meaningfulness, we create I'm not saying that Nabarun is trying to say that the meaningless is important, but through these stories, the aesthetic politics of these stories are rooted to the fact that a kind of politics which questions the structure of creating binaries, that this is meaningful, this is meaningless. A cat, and first of all, and then the blind cat, the perspective of a blind cat is absolutely outside the scope of meaning, just like an object also. But that object, like I have not discussed the story, Korai is a short story by Nabarun, which talks about a Korai of a dead man. The man has passed away, but the narrative of a Korai is being made, how the Korai was a part of that man's everyday, etc., and how it remained chained in a place after the man passes away, in a very in cancer, almost untreated. So this poor man and this Korai, this cauldron, this utensil, they both acquire the same phenomenology, and in certain sense they both are inscrutable. The inside of the Korai is like the jug described by Heidegger, the inside which we cannot know, the thing which we cannot know. We try to define it in terms of usability and expendability, but we cannot do that. The structural question is the aesthetic politics of Nabarun, and here you have to speculate because you cannot know. So what you are knowing in the story is also telling you what you cannot know. সেটার সাথে আরেকটা পার্ট আছে, and does this way of thinking ultimately have anything political to offer to us? হ্যাঁ, আমার মনে হয় যে পলিটিক্সটাকে ও যেভাবে ডিফাইন করছে আমি সেভাবে ভাবছি না। এস্থেটিক পলিটিক্সটা অন্যরকম, এটা অফার করছে যে তোমার যে চিন্তার যে গঠন, যে চিন্তাতে তুমি, আমি যেটা প্রথমেই বলে শুরু করেছি, যে বাইনারিগুলোকে ভাঙতে বলেই নবারুণ গুরুত্বপূর্ণ। নবারুণ আমাদেরকে নবারুণ একদম বেসিক জায়গায় চলে যাচ্ছে প্রশ্ন, যে আদৌ আমরা, এমনকি আমি এই বেসিক প্রশ্নটাও করছি, কোনটা রাজনৈতিক কোনটা ব্যক্তিগত, যেটা অর্ক বল, যে ব্যক্তিগত জীবনের একটা মোমেন্টও আসলে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতের সঙ্গেই জড়িত।
এই জন্য বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতে বা মানুষের ভাবনার প্রেক্ষিতে আমরা কাউকে গুরুত্বপূর্ণ, কাউকে গুরুত্বহীন এইভাবে বলতে থাকি, এইভাবে ভাবি যে যে হকাররা গুরুত্বহীন, শহরের সৌন্দর্যায়নটাই গুরুত্বপূর্ণ। সেখানে হকারও কিন্তু এমন একটা বস্তু যেটা সেই মুহূর্তে ইউজলেস। ফলত এই গল্পের মধ্যে দিয়ে সেই তার একটা বৃহত্তর বার্তা কিন্তু আমাদের কাছে আসে যে তুমি একটা অন্ধ বিড়ালের কথাও ভাবো, তারও একটা পার্সপেক্টিভ, তুমি জানো না যে সে কি ভাবে। এই যে অজানা, সেই অজানাটাকে রেসপেক্ট করাটাও এক ধরনের পলিটিক্স, আমি এটাই বলছি। আচ্ছা আচ্ছা, আর একটা, আমাদের যেটা খুব বেশি সময় নেই, আর একটা প্রশ্ন করে আমরা এটাকে আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন সৌরভ গোস্বামী, উনি লিখেছেন নবারুণের লেখায় যে খিস্তির ব্যবহার নিয়ে বিশেষত ভদ্রলোক মহলে একটা বিশেষ কিন্তু রয়েছে। এই যে খিস্তির ব্যবহার সাহিত্যে, এটা নিয়ে একটু বুঝতে চাই নবারুণের লেখায়। হ্যাঁ, এই তিনজনকেই করেছে তোমাদের। হ্যাঁ, আমি খুব ছোট্ট করে একটা কথা বলি, এবং সেটা খানিকটা আগে কোল্ড ওয়ারের প্রশ্নটার ঠিক উত্তর নয়, কিন্তু সেই সূত্রেও একটা কথা বলা। নবারুণ নিজে একটা জায়গায় বলেছিলেন যে ইউএসএসআর এর পতনটা ওনার মার ওনাকে ছেড়ে চলে যাওয়ার মতো। এবং এখানেও আবার এটা খুব লক্ষণীয় যে একটা ব্যক্তিগত ঘটনা এবং একটা রাজনৈতিক ঘটনা দুটো কিভাবে এক হয়ে যাচ্ছে। ইউএসএসআর এর পতনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনৈতিক প্রেক্ষিত, যেটা নানাভাবে নবারুণের লেখায় রয়েছে। দীর্ঘ তরঙ্গতেও সেইটার একটা ছোঁয়াচ একভাবে পাওয়া যায়। এবং এই সূত্রে আরেকটা কথা বলবো, কারণ আমি এটা বলছিলাম আসলে যে টার্কভস্কির নস্টালজিয়া ছবিটা কিন্তু টার্কভস্কির শেষ ছবি নয়, তার আগের ছবি, শেষ ছবি ছিল স্যাক্রিফাইস। এই ছবিটা প্রথম ছবি যেটা ইউএসএসআর এর বাইরে থেকে উনি বানিয়েছিলেন, এবং এই ছবিটাকে রেফার করার মধ্যেও কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। সেজন্যই বললাম নবারুণের রাজনীতির ব্যাপারটা এটা খুব জট আর কি, টেক্সচুয়াল লেভেলে দেখতে গেলে ভেরি কমপ্লিকেটেড মত। আর খিস্তির বিষয়টা নিয়ে একটা কথা, আমার মনে হয় এটা নবারুণ বুঝেও, ইনফ্যাক্ট আমরা ইন্টারভিউর একটা জায়গা সম্ভবত চেপেছি, এই বইটাতে একটা অনুবাদ রয়েছে, অনুবাদ ইন্টারভিউ। মানে এই আলোচনাটা খুব বেশি হওয়াটাও হয়তো একটা লেভেলে একটু রিডাকটিভ, যেটা নবারুণ বলেছিলেন একটা ইন্টারভিউতে। এটাই তো নবারুণের লেখার রাজনীতি, এই ভদ্রলোকের সাহিত্যকে একভাবে খিস্তি করা। মানে খিস্তির একটা বিষয়ের কথা বলছি, অবশ্যই একটা জায়গা তো খুব স্বাভাবিক যে এটা কিন্তু একটা চূড়ান্ত বাস্তববাদী অবস্থানও বটে। রাস্তাঘাটে যখন আমরা যদি একটু কান পেতে শুনি, আমরা কিন্তু দেখতে পাবো যে সাধারণ মানুষ ওই ভাষাতেই কথা বলে। এটা খিস্তি করার জন্য খিস্তি করছেন এরকমটা নয়, ওই ভাষাতেই মানুষ কথা বলে। সেটা আমরা একটা বিশেষ ভদ্রতার মোড়কে যেন সেগুলোকে বরঞ্চ আমরা অবদমন করি। খিস্তিটাই কিন্তু সাধারণ মানুষের স্বাভাবিক ভাষা প্রকাশ, এটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা ছোট্ট করে একটা বিষয় বলবো, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার এখানে সুযোগ নেই, কিন্তু এটা আমার নিজের অন্তত পরবর্তীতে নবারুণ নিয়ে কিছু লিখলে হয়তো সম্ভবত এটা একটা বিষয় হবে, যে খিস্তির মধ্যে দিয়ে ভাষা এবং ভাষার সঙ্গে এনজয়মেন্টের সম্পর্ক একভাবে প্রকাশিত হয়। কারণ আমরা যখন একটা সেই অর্থে কাসওয়ার্ড বলি, সেই শব্দটা ধ্বনিগত ভাবে আমরা একভাবে এনজয় করি, সেই জন্যই সেই শব্দটা বলা হয়। শব্দটার একটা সোজাসাপটা ইফেক্ট আছে, কিন্তু we enjoy the language when we use a cuss word. So the cuss word brings us back to the relationship between language and enjoyment. এবং আমার মনে হয় নবারুণের লেখায় যেহেতু এত বেশি লুম্পেন প্রলেটারিয়েটের কথা রয়েছে, ওই এনজয়মেন্টের কিন্তু একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, একটা ডিসিডেন্ট পলিটিক্যাল ডাইমেনশন আছে। এবং সেই কারণেই কিন্তু খিস্তিটা, যেটা ওই মানে হারবার্টের ওই যে বিখ্যাত মুহূর্তটা যেখানে বারবার ইংরেজি মারাচ্ছে বলছে হারবার্ট, ওই খিস্তিগুলোর প্রয়োগটাও দেখতে হবে কিভাবে প্রয়োগটা করা হচ্ছে। একটা বিশেষ ঔপনিবেশিক জ্ঞানতত্ত্বকে নানাভাবে বিদ্রুপ করার জন্য কিন্তু খিস্তি ব্যবহার করা হচ্ছে একটা ইন্ডিজিনাস জায়গা। হ্যাঁ, মানে নানা কিছু রয়েছে, আমি জাস্ট সংক্ষেপে কয়েকটা কথা বললাম, ব্যাস এটুকুই। তোমরা কেউ কিছু বলবে? এটা তিনজনকেই করেছিল যেহেতু। আচ্ছা, জাস্ট খুব ব্রিফলি বলবো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সেটা হচ্ছে
ওই কোল্ড ওয়ারের প্রশ্নটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারণ কোল্ড ওয়ারের সময় নবারণের উৎপত্তি বা উত্থান এদিক থেকে দেখতে গেলে। সো ইন আ সেন্স উই ক্যানট মুভ বিয়ন্ড দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অর্ডার অর দ্য ইভেন্টস হ্যাপেনিং অ্যান্ড এক্সট্রিকেট নবারুন ফ্রম দ্যাট। তো এক জায়গাতে যদি নবারুণের প্রথম গল্প ভাষান, নকশালপন্থী আন্দোলন, নকশাল এবং তার বৃহত্তর লেটাস সে ইন দ্যাট সেন্স পলিটিক্যাল পারচেজেস ওয়ার্ল্ড ওয়াইড, যেটা 1968 স্টুডেন্ট আপরাইজিং এর মধ্যেও দেখা যাচ্ছে। আমরা কিন্তু বারবার করে নবারুন কামস ব্যাক টু দ্য সোভিয়েত context. Nabarun comes back not only necessarily to glorify the Soviet context, but remind us that there is a political order that intends to criticize or critique or base itself by critiquing the capitalist order. Not necessarily that Stalin did it, but there is an intention, there is a possibility there, and we might have to find out exactly who does it, which we could probably also follow. So এইটা হয়তো সারা জীবন নবারুণ খুঁজে গেছে টু মি, এন্ড ওই জন্য এরকম একটা গল্প লিখতে পারে যে কমিউনিস্টরা আবার ফিরে আসবে। এই বিষয়টা কিন্তু নবারুণে বারবার আসছে, and because it comes back to it, and যেটা অর্ক বলছিল যে because it comes back to it, and because Nabarun is a perceptive writer, listens to the street, he is probably the more attentive to the street than any other writer that have come across, যে কি চলছে বাইরে এবং সেইগুলোকে reproduce করতে পারে in literary writing, which is not an easy task. That's why he can both implement let's say the cuss words, but at the same time remind us that this is a way of critiquing liberal order. মানে এই নয় যে তুমি আমি কথা বললে আমরা খিস্তি দিচ্ছি না, এইটা যে আমরা যখন সাহিত্য লিখবো খিস্তিটা দেবো না, মানে এই দুটো একসাথে ও যেন করছে, যে খিস্তিটাও দিচ্ছে and reminding us that তোমার যে জায়গাতে তুমি চুপ করে কথাটা বলছো ওখানে একটা অ্যাকচুয়ালি খিস্তি ছিল। এই দুটো বিষয়কে করা একসাথে খুব জটিল কাজ, কারণ তোমাকে প্রথাগত সাহিত্যের দিকগুলো ভাঙতে হবে, আবার এমন ভাবে ভাঙতে হবে যেটা কেন আবার তোমার পলিটিক্যাল আইডিওলজি বা তোমার আদর্শ থেকে খুব দূরে না চলে যায়। যেটা আমার বারবার নবরুণ পড়তে গিয়ে মনে হয় যে নবরুণ খুব ডেডিকেটেড একজন নট অনলি মার্কসিস্ট বা কমিউনিস্ট রাইটার, বাট ডেডিকেটেড রাইটার, যে রাজনীতিটাই উনি করেছেন সারা জীবন, তার প্রতি সারা জীবন একটা নিষ্ঠা দেখিয়েছেন, এবং এর ফলে তার সাহিত্যের সেই বিষয়টায় যেরকম ভাবে তার নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা সময়ের সঙ্গে সঙ্গে আরেকটু ক্রিটিক্যালি রিচ হয়েছে, সেই ব্যাপারটা সাহিত্যে আনতে গেলে তার স্টাইলটাকেও ক্রিটিক্যালি রিচ করতে হবে। ফলে আমি বলবো না কখনো আমার রিডিং এ যে নবারুণ রিয়েলিজমের অনেক দূরে চলে যাচ্ছে, বরঞ্চ আমি বলবো বারবার করে যেন রিয়েলিজমটাকেই নবারুণ কোয়েশ্চেন করতে শুরু করে, যেটা সম্রাটদা বলছিল, তার একটা দিক স্পেকুলেটিভ হতে পারে, বাট একটা দিক আবার ইররিয়েলও হতে পারে। এটা যেমন ভাবে আমরা ব্যাপারটাকে আলোচনায় করতে চাই। সম্রাট, তুমি কিছু বলবে এই দুটো প্রশ্ন নিয়ে নাকি? না না, এইটা নিয়ে আমার কিছু বলার নেই। ঠিক আছে, হ্যাঁ, যথেষ্ট ভালো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের এই ওয়েবিনারটা আজকে এখানে আপাতত শেষ করছি, এবং সৌরিত দা, অর্কদা এবং সম্রাট দা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে ক্লাস, আরো ওয়েবিনার, লেখালেখি, এর মধ্যে এত কম সময়ের মধ্যে তোমরা রাজি হয়েছো, এটুকুই বলার। আর একটা বিষয় আমি যেটা আসবো, এই যে পাঠচক্রটা খুব বেশি দিন হয়নি, 1 বছরও হয়নি সবে, এবং এটা আমাদের দ্বিতীয় ওয়েবিনার, সামনের মাসে আর একটিও আছে। তো আমি মানে আমাদের সকলের তরফ থেকে একটা অনুরোধ বা রইল যে আমরা ভবিষ্যতে বা সামনের বছর তার মধ্যে আমরা তোমাদের 3 জনকে আলাদা আলাদা করে যদি একবার পেতে পারি, এটা একটা অনুরোধ রইল। আর যারা দেখছেন, আরো প্রশ্ন আসছে, আমরা সেগুলো নিতে পারছি না, তার কারণ সময় যেহেতু শেষের দিকে, আর সময় নষ্ট করবো না। এবং এটা করার পেছনে একটাই কারণ, এটা আমার বাবার নামে এটা এই পাঠচক্র তৈরি করা, এবং আমি জানি না সম্রাটদার মনে আছে কিনা, সম্রাটদা বোধহয় এসেও ছিল তুমি আমাদের বাড়িতে 2 বার। অনেক আলাপ হয়েছে, কথা হয়েছে, এবং তখন তুমি ওই পিএইচডিটা লিখছিলে আমার যতদূর মনে পড়ে, এই সময় তুমি এসেছিলে। তো এই কারণে এই পাঠচক্রটা করা। আমি সকলকে ধন্যবাদ জানাই এই আলোচনাতে থাকার জন্য। আমরা আগামীকাল, আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল, আমি আগামীকাল আমরা ফুল ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আমাদের আগের যে পাঠচক্রের ভিডিও এগুলোও থাকবে, এটাও থাকবে।
সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ নবনীল, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ অনেক নবনীল, ধন্যবাদ। ভালো থেকো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।